শুভ সকাল সবাইকে। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। তো বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন জ্যোতিষ শিক্ষা, আজকের বিষয় হচ্ছে যে পেশা নির্ণয়ে জ্যোতিষ। আমরা পেশা কিভাবে নির্ণয় করব, যে কেউ এসে জিজ্ঞেস করলো যে আমার পেশাটি কি হবে। তো সেক্ষেত্রে বোর্ডে দেখুন একটি জন্মছক অঙ্কিত আছে। জন্মছকটি হচ্ছে 22শে জুলাই 1999 বিকাল 5টায় ঢাকায় জন্মগ্রহণ করেছে। তো সেই জাতকের জন্ম লগ্ন হচ্ছে ধনু লগ্ন, মকরে কেতু, মেষে বৃহস্পতি শনি, কর্কটে হচ্ছে রবি বুধ রাহু, সিংহে শুক্র আর তুলায় চন্দ্র মঙ্গল। ইনি জিজ্ঞেস করলেন যে আমার পেশা কি হবে। তো তার আগে কিন্তু আমাদের জানতে হবে যে পেশা নির্ণয় করার আগে কোন ঘর থেকে আমরা পেশা নির্ণয় করব, এটা আমাদের কিন্তু জানতে হবে। যে পেশার জন্য আমাদের কোন ঘরটিকে দেখে বা কোন ঘরটি আমাদের সহযোগিতা করবে পেশার ক্ষেত্রে, এটা কি আমরা জানি? আমরা ইতিপূর্বে কি জানি যে কোন ঘর থেকে পেশা নির্ণয় করতে হয়? দশম ঘর স্যার। দশম ঘর স্যার, কর্মস্থান। হ্যাঁ, দ্বিতীয় কর্মস্থান। দশম একাদশ স্যার। হ্যাঁ, এইটা সঠিক। যে দ্বিতীয় নয়, শুধু দ্বিতীয় নয়, এর সাথে পঞ্চমকে বাদ দিলেন কেন? পঞ্চম, জি স্যার। হ্যাঁ, চারটা ঘর স্যার। পঞ্চম স্যার, দ্বিতীয় হ্যাঁ। পঞ্চম দশম দশম একাদশ। একাদশ। দ্বিতীয় পঞ্চম দশম একাদশ। এইবার যদি পেশাটি বিদেশে হয়, দেশে না হয়ে বিদেশে হয়, সেক্ষেত্রে কিন্তু দ্বাদশ ঘরকেও দেখতে হয়, তাই না? যদি বিদেশে স্যার। তার পেশা হয় তাহলে দ্বাদশ ঘরকেও দেখতে হয়। তো দ্বিতীয় ঘরের গুরুত্ব অপেক্ষা কিন্তু পঞ্চম দশম একাদশ এই তিনটি ঘরের গুরুত্ব বেশি। দ্বিতীয় ঘর তো সে পেশায় কতটা জয়ী হবে বা কতটা পরাজয় হবে এটা নির্ণয় করবে। তো পেশার ক্ষেত্রে কিন্তু জয় পরাজয় আগে নয়, আগে হচ্ছে পেশা আমার কি হবে সেটা আগে জানতে হবে। তারপরে হচ্ছে ওই পেশায় আমরা কতটা জয়ী হব, বা আমরা যেমন প্রেসিডেন্ট স্যার বললেন যে পেশা নির্ণয় আমরা যে জ্যোতিষ শিখছি, আসলে জ্যোতিষ আমরা কতটা শিখে এটা স্বনামধন্য জ্যোতিষ হতে পারবো বা জ্যোতিষ শাস্ত্রের মুখ উজ্জ্বল করতে পারবো বা প্রকৃত প্রতিষ্ঠা পাবো। তো সেই প্রতিষ্ঠা দেবে কিন্তু দ্বিতীয় ঘর। তো দ্বিতীয় ঘর তো পরে, আগে আমরা জ্যোতিষ হব না কি হব। আমরা যেমন নচিকেতা বিশ্ববিখ্যাত একজন শিল্পী, উনি তো বলেছেন যে কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যারিস্টার, আর আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। তো সে যে ডাক্তার হতে চাইবে আর ডাক্তার হবে, বা ইঞ্জিনিয়ার হতে চাইবে আর হবে, ব্যারিস্টার হতে চাইবে আর হবে, এটা কিন্তু আমরা গত এক্সট্রা ক্লাসেও বলেছিলাম যে বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তিত্ব বিল গেটস বলেছিলেন যে তুমি গরিবের ঘরে জন্মেছো, এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি গরিব থেকে মরেছো, এটা কিন্তু তোমার ব্যর্থতা। তো ভাগ্য যেদিকে নিয়ে যাবে সেদিকেই কিন্তু তার মানে কর্মটা সেটাই হবে। তো তার জন্য আমরা বিচার করব কিন্তু পঞ্চম ভাব, দশম ভাব এবং একাদশ ভাব। আর বৈদেশিক কর্মসংস্থানের যোগানদাতা কিন্তু দ্বাদশ ঘর। এটা আমাদের মনে রাখতে হবে, এটা আপনারা নোট করে নিতে পারেন। এইবার পেশায় জয় পরাজয় নির্ণয় করবে দ্বিতীয় ঘর। তো আপনাদের এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা হাতের ছবি কেন আঁকলাম, হাত আমাদের কি প্রয়োজন? আমরা প্ল্যানেটের সাথে হাতেরও একটু ব্যাখ্যা দেব, যে হাতের রেখার সঙ্গেও একটু কি ধরনের রেখা থাকলে কি ধরনের কর্ম হতে পারে, বা কোন ক্ষেত্রগত অবস্থান কেমন থাকলে এই প্ল্যানেটের যে ক্ষেত্রগত অবস্থান আছে সেই ক্ষেত্রগত অবস্থানের থেকে আমরা হাতের সঙ্গে একটা মিল করব। তো আজকের প্রশ্নটি এমন এলো কেন, হঠাৎ করে এলো কেন, তা যদি আমরা একটু নিউমারোলজি থেকে বিচার করে আসি। নিউমারোলজির ক্লাসে প্রথম থেকে অনেকেই ছিলেন। তো দেখুন আজকের তারিখটা হচ্ছে 18 তারিখ। রবি এবং শনি মিলে মঙ্গল তৈরি হয়েছে। তো রবি হচ্ছে সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠার মালিক, আর শনি হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মফলদাতা। তো কর্মফলদাতা শনি মহারাজ আজকের তারিখটি সৃষ্টি করলো কর্মফলদাতা। তো কর্মে কি ফল দেবে? মিলে মঙ্গল হলো। মঙ্গল হচ্ছে সূর্য বীর্য ঐশ্বর্যের মালিক বা সেনাপতি মঙ্গল। সে সব শাসন শোষণ করে নিয়ন্ত্রণে রাখবে। তো আজকের তারিখটি তাহলে
মঙ্গল তৈরি হলো হচ্ছে শনি আর রবি দিয়ে, তাহলে দুই শত্রু দিয়ে তৈরি হলো মঙ্গল, তেজস্বী মঙ্গল। মাসটি হচ্ছে 2, অর্থাৎ চন্দ্র, আর সাল হচ্ছে শুক্র, সব মিলে হচ্ছে 17। দেখুন এই যে 17 সমান 8, আর আজকের বার হচ্ছে শুক্রবার, হচ্ছে 6, শুক্রবারের 6 যোগ করলে 8 14 মিলে 5। তো দেখুন সেই যে 17 তারিখ, মূল তারিখকে আমরা জন্ম তারিখ, মাস এবং সালকে যুক্ত করলে কিন্তু 17 পাচ্ছি, অর্থাৎ 8। আর নাম্বার 8 হচ্ছে শনির সংখ্যা। শনি হচ্ছে কর্মফল দাতা, কর্মফল দেবে। শনি ন্যায়ের দেবতা, আবার শনি হচ্ছে মহারাজ সে। তো শনি কখনো কখনো কায়িক পরিশ্রম দেয়, আর কখনো কখনো ঝটকা উপার্জনও কিন্তু দেয়। তো এই প্ল্যানেটের সে কায়িক পরিশ্রমের মাধ্যমে উপার্জন করাবে, বা জ্যোতিষ পেশাটাই কিন্তু শনির পেশা। আজকের ক্লাসটি জ্যোতিষ বিষয়ক বা পেশা নির্ণয়ে এলো কেন? শনি তো কর্মফলদাতা, তো সে তারিখটি কিন্তু শনির সঙ্গে বার সংখ্যা যোগ করলে বুধ হচ্ছে। তাহলে বুধের বলবত্তা কতটা আজকের দিনে? বুধের যদি বলবত্তা থাকে তাহলে সে বুদ্ধিমান, মানে শনির পেশার লোক হবে। আর যদি বুধের বলবত্তা কম থাকে তাহলে দেখা যাচ্ছে ওই যে আমরা বলেছিলাম যে বুদ্ধিমান চোররা ভাড় সহ চুরি করবে, আর মূর্খ চোরেরা শুধু মধু চুরি করবে। তো আজকের বুধই কিন্তু বলে দেবে যে আমরা ভাড় সহ মধু চুরি করব না শুধু মধু চুরি করব, এটা কিন্তু বলবে। কারণ শুক্র যুক্ত হয়েছে কিন্তু আপনার শনির সঙ্গে যুক্ত হয়ে তারপর বুধ তৈরি করেছে। তো আমরা শনি যে শুক্র বলি বুধ তিনটাই স্যার শুভ, হ্যাঁ? মানে বন্ধু। শনি শুক্র বুধ তিনটাই বন্ধু। তিনটেই বন্ধু। তাহলে 3 বন্ধুর মিলন ঘটিয়ে তারা আজকের দিনে কি আমাদের উপহার দিতে পারে? 3 বন্ধু পার্টি করবে স্যার। পার্টি করবে? আচ্ছা, খুব হ্যাঁ। সুন্দর। তাহলে পার্টি করে আমাদেরকে কি দেবে? সকলে আমরা ইনভাইটেড। হ্যাঁ, তাহলে পার্টি করে আমাদেরকে কি দেবে? তো দেখুন আজকের যেহেতু 18 তারিখে ক্লাসটি শুরু হচ্ছে, আমরা যে জন্ম তারিখটি পেলাম সেটার দিকে একটু নজর রেখে আসি। 22 তারিখ মানে আমরা পেলাম 4, 7 মাস অর্থাৎ 7, 3 নং 27 28 মানে 1, তাহলে 4 27 11 1 12 সমান 3 পেলাম। এই 3, এই দিন কি বার ছিল? 22/7/1999। নীরজ কান্তি রায়, আপনার কাছে প্ল্যানেট কি আছে দেখেন কি বার? বাইশ স্যার, আমার একটা বার দেখাচ্ছে না স্যার। কেন বার দেখাবে না? আমি বের করি। ও, 22/7/1999। এদিন বার হচ্ছে আপনার বৃহস্পতিবার। তো বৃহস্পতির সংখ্যা হচ্ছে 3, সমান আমরা 6 পাচ্ছি শুক্র এই তারিখটিতে। তাহলে রাহুর তারিখ সালে মাসে বারে মিলিয়ে হচ্ছে শুক্র। তো যে শিশুটি জন্মগ্রহণ করেছে সে রাহুর তারিখে জন্মগ্রহণ করেছে। এই রাহুটা তার পজিটিভ হবে না নেগেটিভ হবে, এবং বার হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতি তাকে শুভ ফল দেবে না অশুভ ফল দেবে, এর উপরেও কিন্তু নির্ভর করবে তার পেশাটি কি হবে। তাহলে পেশা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যখন প্রশ্নকর্তা প্রশ্ন করতে আসছে তখনকার গোচর প্ল্যানেট 1, গোচর প্ল্যানেট না হলেও চলবে, দশা অন্তর দশা বের করলে আমরা সেই সময়ে যেতে পারবো। তবে গোচর প্ল্যানেটের প্রয়োজন আছে, যে প্রশ্নকর্তা যখন প্রশ্ন করলেন আমার পেশা কি হবে, তো এটি গোচরের প্রয়োজন আছে। তো আর কি কি প্রয়োজন? তার জন্মছক প্রয়োজন। জন্ম তারিখ সংখ্যায় কি বলছে? রাহুর তারিখে জন্মেছে লোকটি, সালে মাসে মিলিয়ে হচ্ছে তার বৃহস্পতির সংখ্যা। বৃহস্পতি তাকে সাপোর্ট দিবে কিনা, সে কর্মক্ষেত্রে তাকে বা পেশা নির্ণয়ে সাপোর্ট দেবে কিনা। আর ওই দিন 12 ছিল বৃহস্পতি, সব মিলে হলো শুক্র।
তো শুক্র, বৃহস্পতি এবং রাহু এই তিনটি গ্রহ তাকে সাপোর্ট দিবে কিনা তার জন্ম তারিখের সংখ্যায় কিন্তু তাই রয়েছে। তো জন্ম তারিখ সংখ্যায় তার পেশা কি হবে দেখেন। আগে আমরা নিউমারোলজিতে যাই, তারপরে ছকে যাই। 22 তারিখ জন্মেছে মানে 4 সংখ্যার লোক, তাই কিনা? দুটি চন্দ্র মিলে একটি রাহু হয়েছে। তো চন্দ্র পরিবর্তনশীল গ্রহ, এমনকি গ্রহ মাতা সেই সন্তানের জন্মদাতা, সে জন্ম দিয়েছে রাহুর। তো রাহুর সঙ্গে চন্দ্রের ঘোর শত্রুতা রয়েছে। তো রাহুর পেশা, সে যেভাবেই জন্মাক সে তো রাহু হয়েই জন্মেছে। তো রাহুর পেশাগুলো কি হবে? রাহুর পেশা বলতে পারবেন কেউ? গবেষণা করা স্যার, হ্যাঁ, গবেষণা কাজে লিপ্ত থাকতে পারে স্যার। গবেষণার জিনিস রাহু দেবে না বুধ দেবে? গবেষণার জিনিস রাহু কিভাবে গবেষণার জিনিস দেবে? বুধ স্যার শনি। ইলেকট্রনিক্স দ্রব্য, তারপরে স্যার এই স্টিল জাতীয় হ্যাঁ, কিছু স্যার। ধাতব দ্রব্য, পুরাতন দ্রব্য, এই সকলের ব্যবসা কর্ম, কলকারখানার কর্ম, এগুলো রাহু দেবে। এমনকি যারা বিশেষ করে মারামারির সর্দার, লাঠালাঠির সর্দার, বা ধরেন বিশেষ করে যার বডিগার্ড হিসেবে যারা থাকবে বা পিএস হিসেবে থাকবে, এই সকল কর্ম কিন্তু রাহু দেয়। কারণ রাহু কিন্তু গ্রাস করবে, শত্রুকে গ্রাস করতে পারবে, তবেই না কিন্তু তাকে সেই কর্ম দেওয়া হবে। সেই ধরনের ট্রেনিং প্রাপ্ত লোকই হবে রাহু। তো এইবার সালে মাসে মিলে হলো 3 বৃহস্পতি। বৃহস্পতির কর্ম তো আমরা জানি যে শিক্ষকতা, গুরুগিরি, তারপরে হচ্ছে ধর্মীয় দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য, তারপরে ধরেন আপনার বিশেষ করে ধর্মযাজক, তারপরে আইনজীবী, তারপর হচ্ছে আপনার এমনকি রাষ্ট্রনায়ক বা মন্ত্রী, এমপি, এমএলএ, এগুলো সবকিছুই বৃহস্পতির আন্ডারে। বৃহস্পতি এগুলোকে দেখে। তো এইবার আমরা যে জন্ম ছকটি পেলাম, সেই ছকের লগ্নপতি কিন্তু বৃহস্পতি। দেখেন, ধনু লগ্ন পেয়েছি, ধনু লগ্নের লগ্নপতি বৃহস্পতি। এদিকে সে কিন্তু বৃহস্পতির বারে এবং বৃহস্পতির তারিখে জন্মগ্রহণ করেছে। পরে যে শুক্র তৈরি হয়েছে এটাকে ওমিট করে দিন, আগে প্রয়োজন নেই। তো বৃহস্পতির তারিখ এবং বৃহস্পতি বারে জন্মেছে, আমরা লগ্নটি কিন্তু ধনু পেয়ে গেলাম। এটা কিন্তু মিরাকেল ভাবে আমরা কিন্তু জন্মছকটি তৈরি করিনি। জন্মছকটি এক একজনের মত অনুযায়ী একটি তারিখ নিয়ে তারপরে তৈরি করেছি। সুনন্দা ম্যাডাম আছেন লাইনে? আচ্ছা, যাই হোক, যদি থেকে থাকেন তাহলে তো অবশ্যই আপনি ভালো বুঝবেন যে লগ্নটি মিরাকেল ভাবে বৃহস্পতির লগ্ন এলো, অথচ জন্ম তারিখের মধ্যেও কিন্তু তার বৃহস্পতির যোগসূত্র সব থেকে বেশি। কারণ জন্ম তারিখ, মাস, সাল মিলে বৃহস্পতির তারিখ হয়েছে। আবার বারটিও বৃহস্পতি, আমরা লগ্ন পেলাম বৃহস্পতি। তো এইবার ধনু লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কি জানেন? বৃহস্পতি কি? স্যার চতুর্থপতি এবং লগ্নপতি। হ্যাঁ, চতুর্থ এবং স্যার লগ্নপতি বৃহস্পতি হিসেবে সম্বন্ধে এমনি কিছু বৃহস্পতি বলা কি? নেই স্যার। শুক্র একমাত্র পাপক গ্রহ স্যার। হ্যাঁ, শুক্র পাপক গ্রহ, একমত। আর মঙ্গল, রবি হচ্ছে ধনু লগ্নের ক্ষেত্রে সব থেকে শুভকারক গ্রহ। হ্যাঁ স্যার। আর রবি চন্দ্রের সম্বন্ধ যদি হয় ধনু লগ্নের ক্ষেত্রে, তাহলে রাজযোগকারক হয়। তো বৃহস্পতির কথা কি বলা হয়েছে? না স্যার, বলা হয়নি স্যার। বলা হয় নাই। তাহলে বৃহস্পতি যদি শুভ অবস্থানে থাকে তাহলে শুভ হবে, অশুভ অবস্থানে থাকলে অশুভ হবে, এমনটি তো বলা হয়েছে নাকি? হ্যাঁ স্যার, মারা লক্ষণাক্রান্তলে মারা হ্যাঁ যাবে। স্যার। হ্যাঁ, যে বলা হয়েছে যে একমাত্র ধনু লগ্নের ক্ষেত্রে শুক্র পাপ গ্রহ হবে। শুক্র মানে পঞ্চম এবং আপনার একাদশপতি, সরি ষষ্ঠ এবং একাদশপতি শুক্র পাপ গ্রহ হবে। আর হচ্ছে ধনু লগ্নের ক্ষেত্রে আপনার মঙ্গল আর রবি, এই দুটি গ্রহ শুভ হবে। তো মঙ্গল কেন শুভ হবে? মঙ্গল পঞ্চম এবং দ্বাদশপতি হওয়া সত্ত্বেও মঙ্গল শুভ হবে, তা হলো মঙ্গল শুভপতি, শুভ। আর রবি এই লগ্নের ভাগ্যপতি হিসাবে রবি শুভ। তো অন্যান্য যত গ্রহ আছে সেগুলো কিন্তু
আর রবিচন্দ্রের যদি সম্বন্ধ হয়, মানে রবিচন্দ্র দৃষ্ট বা রবিচন্দ্র যুক্ত, তো রবিচন্দ্র যুক্ত বা দৃষ্ট কিন্তু এখানে হয়নি, অর্থাৎ সেখানে রাজযোগ তৈরি করেনি। আর বাকি যে গ্রহগুলো আছে সেগুলো যে অবস্থানে থাকবে সে তেমন ফল দেবে। মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবে, আর শুভ লক্ষণ যুক্ত হলে সেই শুভ হবে। এটাই তো বলা হয়েছে ধনু লগ্নে, নাকি? তো স্যার রবি বুধের মনে হয় স্যার। স্যার হ্যাঁ রবি বুধের যুগ মনে হয় রাজযোগ স্যার। হ্যাঁ, রবি বুধের সম্বন্ধ যুক্ত হলে রাজযোগের কারক হবে। তো রবি বুধ কিন্তু এখানে রবি চন্দ্র বললাম কেন তাহলে আমি? রবি বুধ যুক্ত আছে স্যার। মাথায় কাজ করে না। আচ্ছা, রবি বুধের সম্বন্ধ করলে রাজযোগ হবে। তো রবি বুধ কিন্তু সম্বন্ধ করেছে, সম্বন্ধ করা অর্থাৎ যুক্ত হওয়া বা দৃষ্ট হওয়া, সেটি কিন্তু হয়েছে। তো অষ্টমে রবি বুধ যুক্ত হয়েছে কিন্তু নিধন স্থানে, সেখানে আবার রাহু গিয়ে অবস্থান করেছে। তো এ কি রাজযোগ তৈরি করবে? আমরা পরে আসি না স্যার। আমরা রাজযোগের ক্ষেত্রে আরো একটু পরে আসি। সর্বপ্রথম হচ্ছে পেশা নির্ণয় করব, তো আমরা আগে পঞ্চম ভাব দেখে আসি। তো পঞ্চম পতি কিন্তু এই মঙ্গল ধনু লগ্নের ক্ষেত্রে শুভকারক গ্রহ। তো মঙ্গল কোথায় অবস্থান আছে? মঙ্গলের বলবত্তা আমাদের দরকার আগে সর্বপ্রথম। তো মঙ্গলের বলবত্তা, মঙ্গল কিন্তু একাদশে রাশিতে বসে আছে, এবং মঙ্গল একাদশে রাশিতে বসে থেকে সে কিন্তু তার বিদ্যাভাবে দৃষ্টি দিয়েছে। আর বিদ্যাভাবে ধনপতি এবং তৃতীয় পতি শনি নিঃস্ত হয়ে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে আছে। তাহলে এই বৃহস্পতি বারে জন্ম, বৃহস্পতির তারিখে জন্ম, বৃহস্পতির লগ্নে জন্ম, বৃহস্পতি পাপ লক্ষণ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। পাপ লক্ষণ যুক্ত হলে পাপ হবে, আর শুভ লক্ষণ যুক্ত হলে শুভ হবে। তো এখানে বৃহস্পতি কি হয়েছে? আমাদের আগে সর্বপ্রথম স্যার পঞ্চম ভাব। মঙ্গল তো স্যার পঞ্চম বিদ্যায় ভাব কি? হ্যাঁ দৃষ্টি দেয়নি স্যার। হ্যাঁ, স্যার মঙ্গল তো বিদ্যায় দৃষ্টি দেয়নি স্যার। মঙ্গলের চতুর্থ দৃষ্টি স্যার ইয়েতে পড়ছে স্যার, কেতুর উপরে পড়ছে স্যার। মঙ্গলের চতুর্থ দৃষ্টি কেতুর উপর পড়েছে, সপ্তম সপ্তম দৃষ্টি। দৃষ্টি পড়েছে তো বৃহস্পতি শনির উপর, আর অষ্টম দৃষ্টি পড়েছে হচ্ছে শুক্রের গৃহে, এখানে কেউ নেই। মঙ্গল তো চতুর্থ, সপ্তম এবং অষ্টমে দৃষ্টি দেয়। তো যদি তাই দেয়, আর শনি বসে আছে পঞ্চমে বিদ্যাভাবে, শনি হচ্ছে ধনপতি তৃতীয় পতি। তো শনির কথা এখানে কিন্তু শুভ অশুভ কিছুই বলা হয়নি ধনু লগ্নের ক্ষেত্রে। তো সে নিঃস্ত হয়ে বসে আছে। তো ধনপতি নিঃস্ত হয়েছে, তৃতীয় পতি নিঃস্ত হয়েছে, ধনপতি তৃতীয় পতি সে মঙ্গল দ্বারা দৃষ্ট হয়েছে। কিন্তু তাতে কি হয়েছে? পঞ্চম ভাবে কিন্তু বৃহস্পতি বসে আছে। যদি বৃহস্পতি মানে মারক লক্ষণ আক্রান্ত হয়, মারক হবে। এখানে আমার প্রশ্ন হচ্ছে, বৃহস্পতি কি মারক লক্ষণ আক্রান্ত হয়েছে না হয়নি? না স্যার, পঞ্চম ভাবে মারক না তো স্যার। হ্যাঁ, পঞ্চম স্থানে পঞ্চম বৃহস্পতি, ভাবে আপনার মঙ্গলের। উত্তর কেন না? আপনার উত্তর কেন না? শুধু পঞ্চম ভাবে বৃহস্পতি বসে আছে বলে মারক হয়নি এটা বললে কিন্তু হবে না, যে কেন। স্যার মিত্র গ্রহ মিত্র গৃহে মিত্র স্যার। ক্ষেত্রে আছে স্যার, মিত্র ক্ষেত্রে। আর কি আছে? স্যার শনির নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে। আর কি হয়েছে? স্যার লগ্নপতি পঞ্চমে, এটা তো ভালো দিক স্যার। আর তারপরে স্যার এই চন্দ্র এবং মঙ্গল দুটি লগ্নের স্যার, মিত্র মিত্র গ্রহ, গ্রহের তাদের দৃষ্টি দৃষ্টি আছে পড়েছে। স্যার। দৃষ্টি আছে। সক্ষেত্রী মঙ্গলের মঙ্গলের দৃষ্টি আছে স্যার। বুঝলাম না। তার সক্ষেত্রী মঙ্গলের দৃষ্টি আছে স্যার। মঙ্গল তো সক্ষেত্র না, মঙ্গলের গৃহে মঙ্গলের স্যার মিত্র দৃষ্টি আছে। গ্রহের দৃষ্টি। মঙ্গলের গৃহে মঙ্গলের দৃষ্টি বলছি আছে। স্যার। হ্যাঁ স্যার, সেটাই স্যার। হ্যাঁ, তাহলে দেখুন প্রায় কিছু কিন্তু বেরিয়ে গেছে, অনেক কিছু আমরা এখান থেকে পেলাম। যে মঙ্গলের বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ আর শুক্র, তাই না? হ্যাঁ স্যার। তো হ্যাঁ, স্যার। বুধ আর শুক্র কিন্তু এখানে বৃহস্পতির উপর কোনো দৃষ্টি দেয়নি বা কোনো যুক্ত হয়নি। আর শনিটা এখানে ধনপতি এবং তৃতীয় পতি, মানে ধন সম্পদ দেবে আর অথবা নেবে,
আর হচ্ছে তৃতীয় পতি মানে ভাই বোনের প্রতিষ্ঠা দেবে অথবা ভাই বোনের প্রতিষ্ঠা নেবে, হয় ভাই বোনদের সাথে কলহ বিবাদ বাঁধাবে নচেত তার মিটাবে, এই দুই দিকেই তো কাজ করবে। তো সে গিয়ে নিচস্থ হয়েছে, তার মানে ধনপতি তৃতীয় পতি নিচস্থ হয়েছে, তার মানে শনি বৃহস্পতির কোনো ক্ষতি করতে পারছে না, এখানে পারছে কি? না স্যার। উপরন্তু রাশিতে মঙ্গল অবস্থান করে, মানে একাদশে মঙ্গল রাশিতে অবস্থান করে, তুলা রাশির জাতক বা জাতিকা, সে রাশিতে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দিয়েছে বৃহস্পতি এবং মঙ্গলের উপর। তো এটি মঙ্গলের নিজ গৃহ, তাহলে সেখানে দৃষ্টি দিয়ে কি বৃহস্পতিকে দুর্বল করেছে, না শনিকে দুর্বল করেছে, নাকি বৃহস্পতিকে সাপোর্ট দিয়েছে? স্যার শনিকেও মানে সাপোর্ট করেছে, কারণ নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে। আর বৃহস্পতি তো মিত্রই, মানে জীবভৌম যোগ তৈরি করেছে। তারপর আর একটা গজকেশরী যোগ তৈরি করেছে। হ্যাঁ, গজকেশরী যোগ তৈরি করেছে আর জীবভৌম যোগ তৈরি করেছে। সুন্দর বলেছেন। আপনি এত যোগগুলো শিখলেন কোথা থেকে? প্রথম ক্লাসেই আমি বলেছিলাম আপনি কোথাও ক্লাস করেছেন, কিন্তু আপনি তখন শিখা যাননি। আচ্ছা, যাই না হোক, স্যার, ইউটিউব থেকে। ইউটিউব থেকে। তো দেখুন এখানে কিন্তু পঞ্চম ভাব এক কথায় রাজযোগ তৈরি করেছে, তার বিদ্যা ভাব। তাহলে বিদ্যা ভাবে শনি আর বিদ্যাপতি মঙ্গল হচ্ছে একাদশে। তো মঙ্গল এই লগ্নের ক্ষেত্রে, ধনু লগ্নের ক্ষেত্রে মানে শুভকারক গ্রহ। রবি আর মঙ্গল একমাত্র শুভকারক গ্রহ। সে রবি কিনা অষ্টমে বসে আছে, মানে সূর্য অস্ত চলে গেছে, তাহলে মঙ্গলটি আছে এখানে বেশি। তা রবির কাজ কি? রবির কাজ হচ্ছে যে আমি যে সাবজেক্টে পড়াশোনা করব তার সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো দেবে হচ্ছে রবি। তো রবি অস্তাচলে চলে গেছে, মানে ডুবে গেছে আর কি রবি। আর কি হলো, মঙ্গল কিনা শুভ গ্রহ, মঙ্গল কিন্তু সক্রিয় অবস্থানে থেকে সে বিদ্যাভাবে দৃষ্টি প্রদান করেছে। উপরন্তু বিদ্যাভাবে অবস্থিত যে বৃহস্পতি, বিদ্যাভাবে অবস্থিত বৃহস্পতিও কিন্তু মঙ্গলের উপর দৃষ্টি ফেলেছে, সেও যে দৃষ্টি করে নাই তাও কিন্তু না। অর্থাৎ মঙ্গলের যে গ্রাসী বা লেজার দৃষ্টি, অগ্নি স্ফুলিঙ্গের যে দৃষ্টি, সেই দৃষ্টিকে বৃহস্পতি দৃষ্টি দিয়ে বলছে তুমি একটু থামো, তুমি একটু থামো, তোমার তেজস্ক্রিয়তা একটু কমাও। তাহলে মঙ্গলের অশুভ দৃষ্টি নিশ্চয়ই যেটুক অশুভ থাকবে সেটুক এখানে নিষ্প্রভ হবে। শনি নিচস্থ থেকে তার তুঙ্গ গৃহে অবস্থিত মঙ্গল এবং চন্দ্রের উপর তার সপ্তম দৃষ্টি ফেলেছে। উপরন্ত শনি মহারাজ সে তৃতীয় দৃষ্টি দেয়, সেটি সপ্তম ভাব, অধিপতি বুধ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, অধিপতি বুধ। তো সেই বুধ, তো এখানে বুধ আর কি ধনু লগ্নে ওই রবি বুধের সম্বন্ধ হলে রাজযোগ হয়। তো বুধ সপ্তম এবং দশমপতি, তো কর্মভাবে আসার আগে সে বুধ কিন্তু সেও পাপস্থ হয়ে বসে আছে। এখানে দৃষ্টি দিয়েছে, এক পাপস্থ হয়েছে, সেই বুধ আবার অষ্টমে বসে আছে রবি রাহু যুক্ত হয়ে, অর্থাৎ বুধও কিন্তু এখানে দুর্বল হয়ে গেছে। যেমনটি আমরা বললাম যে এই বুধ আজকের তারিখে যে ক্লাস হচ্ছে শুক্রবার 14 সঙ্গে 14 মানে এই 8-8-এর সঙ্গে 6 যুক্ত হয়ে বুধ হলো। অর্থাৎ বুধ যদি আজকে আমাদের বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যাবসায় এগুলো দেয়, তবেই না আমরা কিছু পাবো, আর না দিলে কিন্তু পাবো না। এমনকি নিউমারোলজিতে কিন্তু বুধের কোনো আনাগোনা নেই, কিন্তু সে 5টায় জন্মগ্রহণ করেছে, এর মধ্যে কিন্তু একটু বুধ আবার লুকিয়ে আছে। এখানেও কিন্তু প্ল্যানেটটিতে বুধ লুকানো। আমরা কিছু তৈরি করতে পারবো না। আপনি দেখুন আমাদের হাতে কিছু আছে কিনা, এই প্ল্যানেট ব্যাখ্যা করলে বুঝবেন যে মানুষের হাতে আসলে কিছু আছে কিনা। যে কর্ম মানে জীব দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি। তো আহার যদি তিনি দেন, সেই স্রষ্টাই যদি দেন, তাহলে আমাদের হাতে কিন্তু আসলে কিছুই নেই। আর জন্ম মৃত্যু বিবাহ এখানে তো কারো কোনো হাতই নেই, তাহলে আমাদের হাতে আছে কি? তো প্ল্যানেটটি কিন্তু হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে যদি আপনারা সঠিক বিশ্লেষণ করতে পারেন। আজকে ক্লাসটি কিন্তু নিউমারোলজিতে সংখ্যাতত্ত্ব মোতাবেক এবং আজকের তারিখ অনুযায়ী প্ল্যানেটটিরও কিন্তু পরিপূর্ণ মিল পাবেন। আপনারা একটু বিচার করে দেখুন, পাবেন। তো আমরা যেখানে ছিলাম যে শনিরও কিন্তু
সপ্তম দৃষ্টি পড়েছে। উপরন্ত শনির যে দশম দৃষ্টি পড়েছে, সে দশম দৃষ্টি কিন্তু শনির নিজ গৃহে পড়েছে। একেতে শনির তুঙ্গ গৃহে অবস্থিত চন্দ্রমঙ্গলের উপর শনির দৃষ্টি পড়েছে, আবার শনি তার নিজ গৃহে তার দশম দৃষ্টি দিয়েছে, নিঃস্ত শনি। তাহলে শনি নিঃস্ত, ধনভাবে যে দৃষ্টি দিয়েছে ধনপতি, উনি ধনভাব থেকে পঞ্চম ভাবে গিয়ে বসছে, আবার ধনভাবেও কিন্তু উনি দৃষ্টি দিয়ে একটি মানে একটি ছুরি ফেলে রেখেছে। যেমন ঋষিরা ওই গরু মারা যে নদীর থেকে ভেসে যাচ্ছিল, তো তার বাবা বলছে ভাত খেতে বসছে ছেলেটি, আরে ভাত খাওয়া বাদ দে, আগে ছুরি ফেল, ছুরি না ফেললে তো ভাগ পাবি না। তো এই শনি কিন্তু তার ঘরে ভাগ ফেলার জন্য সে কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে, অর্থাৎ ধনভাবকে কিন্তু চাঙ্গা হবেই, হতে হবে। তার জন্মের পর তার ধনভাগ্য কিন্তু উতলে উঠতেই হবে, উঠতে হবে না? দেখেন, হবে না হবে না? হ্যাঁ হবে। হবে হ্যাঁ স্যার। স্যার। ধর্মভাবে যে রাহুরও দৃষ্টি আছে স্যার। হ্যাঁ, ধনভাবে রাহুরও দৃষ্টি আছে। তো রাহু তো এখানে, রবির দৃষ্টি আছে, বুধের দৃষ্টি আছে। হ্যাঁ রাহুর দৃষ্টি আছে, রবি বুধেরও দৃষ্টি আছে। তাছাড়া রাহু যদি আমরা মানে বিচার করি, রাহুর দৃষ্টি যদি বিচার করি, তাহলে রাহু তো চতুর্থ ভাবেও তার পঞ্চম দৃষ্টি দিয়েছে, চতুর্থ ভাবে তার পঞ্চম দৃষ্টি দিয়েছে, ধনভাবে তার সপ্তম দৃষ্টি দিয়েছে, দ্বাদশে তার নবম দৃষ্টি দিয়েছে, আর নবম ভাবেও কিন্তু তার দ্বাদশ দৃষ্টি দিয়েছে। তো এটা আমরা আরেকটু পরে আসি, আগে আমরা তাদের বিদ্যাটা কি হবে আর কর্মটা কি হবে এটা আগে জেনে আসি। তারপরে হচ্ছে আমরা নিউমারোলজির সঙ্গে, হাতের সঙ্গে, আর হচ্ছে আজকের তারিখের সঙ্গে আমরা একটা মিলন ঘটে কি ঘটে না এটা আমরা একটু দেখব। তো এবার বিদ্যা কি হবে বলেন? বিদ্যাপতি কিনা একাদশে চন্দ্রযুক্ত, আর বিদ্যা ভাবে লগ্নপতি এবং চতুর্থপতি বিদ্যা ভাবে, সেখানে ধনপতি শনি মহারাজ যুক্ত। কি হবে এই লোকটি? কোন সাবজেক্টে পড়াশোনা করবে? সে কি গণিত শাস্ত্রবিদ হবে, নাকি উপন্যাসিক হবে, মানে আর্টস লাইনে পড়বে, নাকি ইঞ্জিনিয়ারিং পড়বে, না ডাক্তারি পড়বে, না মহাকাশ গবেষণা করবে, নাকি অল্প বয়সের থেকে গৃহত্যাগ করে গৃহত্যাগী সন্ন্যাসী হবে? মানে কোন দিকে যাবে? সন্ন্যাস ধর্মও কিন্তু একটি স্যার পড়াশোনা। সে আইন পেশায় লেখাপড়া করতে পারে স্যার, জ্যোতিষ পেশায় লেখাপড়া করতে পারে স্যার। মানে জ্যোতিষ পেশায় জ্যোতিষ পেশায় যেতে পারে, আর কি পেশায় যেতে পারে? আইন পেশায় যেতে পারে স্যার। স্যার গুরুগিরি আইন করতে পেশা পারে, মানে টিচার হতে শিক্ষকতা পারে করতে স্যার। পারে স্যার, অনেক বড় মতো। বৃহস্পতির কারণে গুরুগিরি হওয়ার যোগ শিক্ষক আছে। হবে সেটি তো পড়াশোনা করে তারপরে হবে। আগে সে পড়াশোনা করবে, কোন সাবজেক্টে পড়াশোনা করবে সেই সাবজেক্টের তো টিচার হবে নাকি? সে তো নিশ্চয়ই মানে বাংলা পড়ে ইংলিশের টিচার হবে না, হবে? বাংলা পড়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পড়তে বাংলা পারে স্যার। পড়ে অঙ্কের টিচার এমন কি হবে? না স্যার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারে স্যার, আইন পেশায় পড়তে পারে, জ্যোতিষশাস্ত্রে পড়তে পারে হ্যাঁ, মেকানিক্যাল কেন পড়বে? স্যার শনির জন্য স্যার। শনির জন্য। আইন পেশা কেন পড়বে? স্যার শনি বৃহস্পতি দুইটাই সাপোর্ট করবে স্যার। দুটোই সাপোর্ট করবে। এইবার এখানে মঙ্গলের কোনো পড়াশোনা সে করবে না? হ্যাঁ, করতে পারে স্যার। মঙ্গল তো ইঞ্জিনিয়ারিং এ সাহায্য করে। মঙ্গল স্যার মেডিকেলে পড়তে পারে স্যার, সার্জিক্যাল মেডিসিনে তার ইয়ে থাকতে পারে স্যার। হ্যাঁ, সার্জন পড়াতে পারে। মঙ্গল আবার মানে মহাকাশ গবেষণা টনা করায় না? হ্যাঁ, করে স্যার। সেক্ষেত্রে শনিও সাপোর্ট করবে স্যার। আর চন্দ্রের দৃষ্টি আছে স্যার, সেক্ষেত্রে মহাকাশ গবেষণা করতে পারে স্যার। করতে পারে নাকি? আর কি করতে পারে? আরো কিছু আছে এর ভিতর। স্যার আমরা তো মানে ষষ্ঠ ভাব তো স্যার দেখতে হবে স্যার। ষষ্ঠ ষষ্ঠ ভাব স্যার, কর্মমুখী শিক্ষা স্যার। ষষ্ঠ ভাব দেখেন আপনি, ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র তো পাপক গ্রহ, একমাত্র পাপক গ্রহ। আর ষষ্ঠ ভাবে তো সে নবমে বসে আছে স্যার। হ্যাঁ, ষষ্ঠপতি ভাগ্য স্থানে বসে আছে, ষষ্ঠ এবং আয়পতি সে নবমে বসে আছে। তার উপর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে। তাহলে বৃহস্পতির কি স্যার পঞ্চম দৃষ্টি আছে স্যার। আহ, কাজ হয়ে গেছে।
এখানে কিন্তু ওই গুরুগৃহে শিক্ষা, এটা কিন্তু তার সে ধর্ম যাজকও হতে পারে, আবার মাতৃশিক্ষায় শিক্ষিতও হতে পারে। একদিকে ধর্ম যাজক হতে পারে, আবার সে কিন্তু মাতৃশিক্ষায় শিক্ষিতও হতে পারে। কেন হতে পারে? কারণ চন্দ্র কিনা সে জীবকে দৃষ্টি দিয়েছে। চন্দ্র হচ্ছে গ্রহ মাতা, সে জীব কিনা বৃহস্পতি, তার উপরে দৃষ্টি ফেলেছে। আবার বৃহস্পতিও কিন্তু চন্দ্রের উপর দৃষ্টি দিয়েছে। অর্থাৎ মাতার নির্দেশনা অনুযায়ী, মাতার শিক্ষা অনুযায়ী সে শিক্ষা লাভ করবে, অর্থাৎ মাতৃশিক্ষায় শিক্ষা লাভ করবে। ইঞ্জিনিয়ারিং যেটা বলেছেন এটাও হতে পারে, আবার আইন পেশায়ও যেতে পারে, জ্যোতিষ পেশায়ও যেতে পারে। গুরুগৃহে শিক্ষায় লাভ করে সে কিন্তু ধর্ম যাজক বা এমন কিছু হতে পারে। তো সেই যে গুরুগৃহে শিক্ষা, ওটি কিন্তু জ্যোতিষ শিক্ষার মধ্যে পড়ে। আজকের এই প্ল্যানেটের লোকটি কিন্তু জ্যোতিষকে পেশা হিসাবে মেনে নিতে পারে, এমনকি সে জ্যোতিষ হিসাবে স্বনামধন্য হতে পারে। কারণ তার ধনপতি হচ্ছে শনি মহারাজ, সে ধনভাবে দৃষ্টি দিয়েছে, আপনার আয় ভাবেও কিন্তু তার সপ্তম দৃষ্টি দিয়েছে, আর তার তৃতীয় দৃষ্টি সপ্তম ভাবে। তার সঙ্গীরা, তার জীবন সঙ্গীরাও কিন্তু তাকে সাপোর্ট দেবে এই দৃষ্টির কারণে। অর্থাৎ নিচস্থ শনি, এটি কিন্তু মানে যদি তুঙ্গস্থ শনির দৃষ্টিটা ঠিক এভাবে পড়তো, তখন কিন্তু তার নেগেটিভিটি বেশি দেখা যেত। মানে শনির পেশাগত দিকে আগানোর দিকে বাধা সৃষ্টি বেশি করত। কিন্তু শনিটা নিচস্থ, আবার শনিটি যদি মারক হতো এই লগ্নে, তাহলে কিন্তু শনির দিক থেকে আমাদের সরে আসতে হতো। কিন্তু তা কিন্তু হয়নি। জন্ম তারিখের মধ্যে আমরা শনি না পেলেও আজকের ক্লাসের মধ্যে কিন্তু আমরা ডিরেক্ট শনি পেয়ে বসে আছি, তাই কিনা? তা না হলে আজকে কেন এই কথা উঠবে, এই ক্লাসটি কেন হবে, এমন কথা কেন হলো? তো সেই শনি কিন্তু স্যার শনি এমনিতে স্যার হ্যাঁ বর্ণনা করতে আছে স্যার, শনি বর্ণনা করতে আছে স্যার, কিছু সৃষ্টি অবশ্যই করবে এই জাতক স্যার। হ্যাঁ, ভরণী নক্ষত্রে আছে, কিছু সৃষ্টি করবে। হ্যাঁ, শনি এমনিও মেষ রাশিতে আছে। শনি মেষ রাশিতে নিচস্থ থেকে শনির অশুভ প্রভাবটি দূরীভূত হবে, শুভ প্রভাব বেশি প্রতিফলিত হবে, এটাই স্বাভাবিক। আর তাছাড়া সে জীবকে সঙ্গে নিয়ে আসে, মানে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে আসে। আর অপরদিকে এই লগ্নের মানে বিশেষ করে মঙ্গলকে, যে মঙ্গল যাকে আমরা বলছি যে মঙ্গল আর রবি দুটি গ্রহ শুভ, তো রবি কিনা অস্ত গেছে আর মঙ্গলের সরাসরি সপ্তম দৃষ্টি পড়েছে। তো এই যে সপ্তম দৃষ্টি মঙ্গলের পড়ার কারণে শনির যে অশুভত্ব যতটুকু ছিল সে নিচস্থ হয়ে সেটুকু কিন্তু দূর করেছে। আর বৃহস্পতিকে তো অবশ্যই সহযোগিতা করেছে, কারণ চন্দ্রযুক্ত মঙ্গল, এখানে মাতার মাতৃমূর্তির মমত্ব তার ভিতরে থাকবে। তাহলে লেখাপড়া সে এই কয়েকটা লাইনে করতে পারে। এইবার যদি বলেন যে এই লোকটি বিশেষ করে কতটা শক্তিমান হবে, কতটা শক্তিশালী হবে, যে সাবজেক্টে পড়াশোনা করবে, এই যে সাবজেক্টগুলোকে আমরা বের করলাম, এই সাবজেক্টে সে কি ক্লাসের রোল নাম্বারের শেষের দিকে থাকবে না প্রথম দিকে থাকবে না মাঝের দিকে থাকবে? এ কতটা স্যার বৃহস্পতি যুক্ত যেহেতু স্যার প্রথম দিকে থাকবে স্যার। তাছাড়া বৃহস্পতিকে বল দিচ্ছে কিন্তু মঙ্গল। আমরা একটি ভারী জিনিস তুলতে পারছি না, তো ভারী জিনিস তুলতে পারছি না, আমরা একটি সাফল বাদিয়ে দিয়ে বা চাঙ্গার দিয়ে আমরা উঁচু করার চেষ্টা করব। তো চেষ্টা করলে সে উঁচু হবে না। যে জিনিস তুলতে পারছি না, তোলা সম্ভব নয় হাত দিয়ে, কিন্তু আমরা চাঙ্গার লাগালাম, মানে সাফল দিয়ে বাঁধিয়ে চাপ দিলাম। চাপ যখন আমরা দিব তখন কিন্তু অনেক ভারী জিনিস মানে কৌশলে সেটাকে জাগানো যাবে। তো মঙ্গল কিনা এখানে শুভকারক গ্রহ, সে তো কৌশলে চাপ দিচ্ছে। তাহলে এ লোক কি শক্তিশালী লোক হবে না? বিদ্যাভাবে সে শক্তিশালী হবে না? হবে স্যার। হ্যাঁ বিদ্যা স্যার, ভাগ্যকে হ্যাঁ, এবং স্যার। স্যার শক্তিশালী করবে না? এবং শনি তাকে স্যার অধ্যবসায় করে তুলবে অনেক। হ্যাঁ, তাকে যোগী করবে, সাধক করবে, অধ্যবসায়ী করবে। এখানে বুধের কিন্তু কোনো সাপোর্ট সে পাচ্ছে না, তাই বলে কি সে বুদ্ধিমান হবে না? সে কি বিচক্ষণ হবে না? সে কৌশলী হবে না? বলেন,
হবে? স্যার, হবে স্যার। যথেষ্ট স্যার অ্যাক্টিভ হবে, কারণ মানে লগ্নপতি চন্দ্র, রবি এরা সবাই স্যার চর রাশিতেই আছে, হ্যাঁ, অ্যাক্টিভই জ্ঞান- হবে স্যার। সে শুধু জ্ঞান চর গরিমায় অনেক রাশিতে উন্নত নয়, হবে স্যার। শুধু চর রাশিতে নয়, ডিগ্রিগত ভাবেও যদি কোনো একটি নোট আপনারা রাখতে পারেন, কোনো জন্ম প্ল্যানেটে যদি 2-এর অধিক গ্রহ প্রায় সম ডিগ্রিতে থাকে, তাহলে সে ব্যক্তি কিন্তু মহান হয়। তো সবটি আপনারা একটু ডিগ্রিগত দিকে তাকায় দেখেন। যে এক নজর আমি দেখেছিলাম, দেখুন মঙ্গল 12 ডিগ্রিতে, বুধও 12 ডিগ্রিতে। মঙ্গল আর বুধ দুটি গ্রহই 12 ডিগ্রিতে আছে। আবার দেখুন আর একটা কি যেন দেখলাম, মঙ্গল বুধ দুটি 12 ডিগ্রিতে, আর শুক্র আছে 10 ডিগ্রি 12 মিনিট 58 সেকেন্ডে। শুক্র, আমি শুক্রকে 12 ডিগ্রিতে দেখলাম কিনা, না দেখি নাই, সেমন নেই। মানে নোটটি হবে 2-এর অধিক গ্রহ যদি সম ডিগ্রিতে থাকে, 10 ডিগ্রিতেও দুটো। ও, এইটা দেখেছি, যেমন লগ্ন 10 ডিগ্রিতে, আর হচ্ছে শুক্র 10 ডিগ্রিতে, শুক্র 10 আর ডিগ্রিতে। বৃহস্পতি হচ্ছে 9 ডিগ্রি 20 মিনিটে আছে। তো দেখুন এখানে মানে 1-এর অধিক গ্রহ কিন্তু, মানে 2-এর অধিক গ্রহ প্রায় সম ডিগ্রিতে আছে। তো আমাদের একটি নোট রাখতে হবে, কোনো জন্ম প্ল্যানেটে যদি 2-এর অধিক কোনো গ্রহ সম ডিগ্রিতে থাকে, তাহলে সে ব্যক্তি কিন্তু মহান হবে, কোনো না কোনো দিকে মহান হবে। সে বিদ্যায় হোক, ধন সম্পদে হোক, মাতৃপিতৃ ভক্ত হোক, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধায় হোক, কোনো না কোনো দিক থেকে সে কিন্তু মহামানব হবে বা মহান কিছু করবে। তো এই প্ল্যানেটে লগ্ন, শুক্র আর কি বললাম, বৃহস্পতি, এই তিনটা কিন্তু প্রায় সম ডিগ্রিতে আছে। শুধুমাত্র বৃহস্পতি 9 ডিগ্রি আর লগ্ন 10 ডিগ্রি, এদিকে শুক্রও 10 ডিগ্রি। আর তাছাড়া দুটি গ্রহ স্যার, তো- রাহু কেতুকে কি ধরতে হবে এক্ষেত্রে? হ্যাঁ স্যার, ধরতে ওরা হবে। তো রাহু সবসময় কেতু একই দুটি ডিগ্রিতে 19 থাকে। ডিগ্রিতে। রাহু কেতু দুটি আছে 19 ডিগ্রিতে। তো 19 ডিগ্রি সমকক্ষ আর কেউ নেই। আপনারা আর একটু ভাবুন, আমি কারেন্ট যাওয়ার কারণটি একটু দেখে আসি, 1 মিনিট। নীরজদা, হুম, নীরজদা, হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। চকের ডান দিকে একটা ছোট এরো বাটন আছে, ওইখানে চাপ দিলে মেইন ডিটেলস লেখা আসবে। মেইন ডিটেলস এ চাপ দিলেই আপনি ইয়েটা পাবেন, ওই জন্ম বারটা পেয়ে যাবেন। বৃহস্পতিবার বলেছিল তো দাদা। না, বলছে দাদা বলছিল যে মানে দাদার এখানে আসে না, ওইটা বলে দিলাম। আপনি চকের ছবিটায় যান, তারপরে দেখেন ডান দিকে একটা এরো দেওয়া আছে ছোট্ট করে, এরোতে গেলাম, তারপরে এখানে অনেকগুলো লেখা আছে, তার মধ্যে মেইন ডিটেলস এ চাপ দেন। মেন পেজে তো গেলাম, শোনো, মেন ডিটেলস main details। পাইছি। থ্যাংক ইউ শোনো, পেয়েছি। তোমরা যে এই যে খোঁজাখুঁজি করতেছো, একটা ডেট দিলে সেই ডেট থেকে, ওই ডেট থেকেই তো তোমরা ডেট মানে কোন বার এটা বের হয়ে যাবে। তারপর মনে করো যে বাংলা সন থেকে ইংরেজি সন বের হয়ে যাবে। এই ক্লাসটা কি তোমাদের দেওয়া হয়েছে? না স্যার, পাইনি আমি। ইংরেজি সন থেকে স্যার, ওই ইংরেজি সনের সঙ্গে 593 যোগ করলে স্যার বাংলা সন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আর এছাড়া আর একটা পদ্ধতি আছে, এটা জানো? না স্যার, ওই আমি একটাই জানিছি। আচ্ছা, মনে করো যে 1978, তাই না? 1978 হলে এর সাথে এটার বাংলা সন কোনটা হবে সেটা বলো। স্যার এটার সাথে 593 যোগ করলে হবে স্যার। যোগ করলে হবে, তো যোগ করো, কত হয় দেখো। মাইনাস করতে হবে স্যার।
আচ্ছা, আর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা এটা হচ্ছে হলো 500 স্যার। এইটা তোমার স্যারের কাছ থেকে জেনে নেবা, ঠিক আছে? ডেট থেকে এর হিসাব আছে, পরে তুমি স্যারের যে ক্লাসটাই স্যারে যোগদান করছে। ওকে, শুরু করো। বাংলা সন্ত সাধারণত 7 বছর যোগ করলেই তো পাই যাই আমরা। ইংরেজি সালের সাথে 7 যোগ করলেই তো আমরা পেয়ে যাই সালটি। কিন্তু তারিখটি বাংলা কত হবে এটির একটি কৌশল আছে। এটা তো আপনাদের কাছে আমার ভূমিকা দেওয়া আছে, ওখানেই বের করার নিয়ম দেওয়া আছে। তো যাই হোক, আমাদের ইলেকট্রিসিটি এমনিই চলে গেছে, এটা যে আমার ঘরে গেছে তা নয়। তো এইবার আমরা পঞ্চম ভাব, কিন্তু সে বিদ্যাভাবে তাকে শক্তিশালী করবে, কিন্তু মঙ্গল এবং চন্দ্র এই দুটি গ্রহ কিন্তু প্রচন্ড রূপে শক্তিশালী করবে। আপনাদের প্রশ্ন থাকতে পারে, চন্দ্র কিনা এখানে অষ্টমপতি, সে কিভাবে মানে আমাদের বিদ্যাভাবকে শক্তিশালী করবে? তো অষ্টমপতি হয়ে যে সে একেবারে কিছুই নেই তার, তা হবে কি করে? সে অষ্টমপতি তো আর অষ্টম ঘরে বসে থেকে রাহুযুক্ত হয়নি। যদি তাই হতো তাহলে রবি যেহেতু অষ্টমে বসে আছে, তাহলে তো এদিন সূর্যগ্রহণ হতো। চন্দ্র যদি অষ্টমে বসে থাকতো আর রবি যুক্ত থাকতো, তাহলে তো সূর্যগ্রহণ হতো। তাহলে তো আমরা যে কথা বললাম যে গ্রহণের দিনে কেউ প্রতিষ্ঠিত ব্যক্তি জন্মায়নি। তো চন্দ্র অষ্টমপতি, সে একাদশে বসে আছে। তো নেগেটিভ গ্রহ একাদশে বসে থেকে এত শুভ গ্রহের দৃষ্টি বা জ্যোতি, এখানে কি এই চন্দ্র অশুভ ফল দেবে না শুভ ফল দেবে? শুভ দিবে স্যার। তাহলে বিদ্যাভাব আমরা নিশ্চিত শুভ পেলাম। এইবার কর্মপতি দেখতে হবে, কর্মভাব আর আয় ভাব তাকে কি সাপোর্ট দেবে। তো কর্ম তার কি হবে? তাহলে সে পড়াশোনা করলো ইঞ্জিনিয়ারিং এ, পড়াশোনা করলো ধরেন জ্যোতিষে, এইবার পড়াশোনা করলো মহাকাশ গবেষণায়, পড়াশোনা করলো আইন পেশায়। এই 4টির যে কোনো একটি হতে পারে, বা গুরুগৃহে শিক্ষা লাভও কিন্তু সে করতে পারে। তার মানে 5টি চলে গেল, অনেক। এত বেশিতে কিন্তু যাওয়া যাবে না, আরো কমিয়ে আনতে হবে। তাহলে কমিয়ে আনতে হবে, কেমন হবে? কমিয়ে আনার প্রয়োজন নেই। যেমন অষ্টধাতুর বাতের আংটি আমরা কিন্তু সব জায়গায় বিক্রি করতে শুনি, এই লোক কিন্তু অষ্টধাতুর বাতের আংটি হবে। মানে আমাদের প্রেসিডেন্ট স্যার যেমন, উনি অ্যাডভোকেট, শুধু অ্যাডভোকেট না, আইন পেশায় কিন্তু উনি সরকারি পিপি। তো সরকারি পিপি হতে কিন্তু যেমন তেমন কথা নয়। এমনকি সরকারি পিপি যারা, তারা কিন্তু ওই সপ্তাহে কয়েকদিন, 1 দিন না 2 দিন কি যেন, বা মাসে কয়েকদিন উনি কিন্তু জাজমেন্টের দায়িত্বও পালন করেন, অর্থাৎ জজ। তাহলে আইনজীবী, তাছাড়া উনি কিন্তু একজন জ্যোতিষ, উনি একজন সংগঠক, বা ধরেন সংগঠক মানে কি, রাজনীতিবিদ, সংগঠক যেহেতু, তাছাড়া উনি শিক্ষক। তাহলে কি এই রকম কিছু একটা কিন্তু এখানে তৈরি করবে এই প্ল্যানেটে। তো সেই যে তৈরি করবে, এখানে কর্মপতি বুধ, বুদ্ধির দেবতা, সে কিন্তু মানে রবির সাথে অস্তাচলে গেছে। রবি বুধের বুধাদিত্য যোগ, আমরা বলি বুধাদিত্য যোগ তৈরি করেছে। ওরা এখানে বুধাদিত্য যোগ কোথায় তৈরি করলো? এখানে রবি কিনা ডুবে গেছে, রাহুতে গ্রাস করেছে, আর বুধকেও সেই সঙ্গে তলিয়ে দিয়েছে। তাহলে রবি গেল এক সাইডে অস্ত, তাহলে আর যোগ থেকে কি হলো? কিন্তু রবি আর বুধ কিন্তু একেবারে একই ডিগ্রিতে বসে আছে, সমডিগ্রিতে থাকার অর্থটা কি? থাকার অর্থ কিন্তু একটি, যে রবি এখানে অস্তাচলে যাবে, কিন্তু অস্তাচলে যেতে গেলে বুধকে টেনে নিয়ে যাবে। তো যখন আমরা একটি পাতকড়িকে জলের উপর ভাসিয়ে দেব, ভাসিয়ে দিয়ে তাকে আবার ডুবানোর চেষ্টা করব। তো ডুবানোর চেষ্টা করব আমরা সাধারণভাবে একটি আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু পাতকড়িটা ডুবে যাবে। যেমন আমরা ময়ূরের পালক দিয়ে মাছ ধরার জন্য বড়শিতে গেঁথে দিই, মাছ যদি ঠোকর দেয় তাহলে ওই ময়ূরের পালক জলের ভিতর টান দেবে, আমরা বুঝবো যে মাছ ধরেছে, অমনি তুলে নিয়ে আসবো। কিন্তু যদি 2টি পাতকড়ি হয় একসঙ্গে, তাহলে তাকে ডুবানো কি সহজ না কঠিন? আর একটু বেশি ওয়েট দেওয়া লাগবে না? জি স্যার। শুধু ওয়েট না স্যার, ব্যালেন্সও প্রয়োজন। সূত্রটি কিন্তু ঠিক তদনুরূপ, যে রবি আর বুধ একই ডিগ্রিতে থাকার কারণে রবিকে একা আলাদা করা যাচ্ছে না। একা যেহেতু আলাদা করা যাচ্ছে না, তো রবি আর বুধের যে শক্তি, বা বুধ যে এখানে
ধনু লগ্নের ক্ষেত্রে রবি বুধের সম্বন্ধ তৈরি করলে যে রাজযোগ তৈরি করে, তো সেই রাজযোগ তৈরি করার রবিকে অস্তাচলে পাঠাতে পারছে না, সে কিন্তু একে অপরের সাথে লেগে আছে। হয় টুইন বেবি, নচেত জোড়া লাগা বেবি, এরা দুইজন। তো এবার জোড়া লাগা বেবিকে আলাদা করতে গেলে অপারেশন করে করতে হবে। টুইন বেবির একজনের জ্বর হলে আর একজনের জ্বর হয়, একজনের কাশি হলে আর একজনের হয়। তো এমনটি কিন্তু আমরা দেখেছি। তো এই যে দুইজন ওতপ্রোতভাবে একই সঙ্গে জড়িয়ে আছে, তো এই একই সঙ্গে জড়িয়ে থাকার জন্য তারা কি রাহুকে কোনো রকমে দুর্বল করতে পারবে কিনা, এটি হচ্ছে আমার প্রশ্ন। স্যার এটা তো মানে অষ্টমে রয়েছে স্যার, এমনিতেই তো দোষ স্থানে স্যার সবাই, এরা তিনজনই স্যার দোষ স্থানে মানে অষ্টম স্থানে রয়েছে। তিনজনই দুর্বল আছে অষ্টমে, মানে দোষ স্থানে আছে, মানে তিনজনই দুর্বল আছে এখানে। তাহলে তিনজন যদি দুর্বল থাকে তাহলে রাহুও তো দুর্বল আছে, রবিও দুর্বল আছে, বুধও দুর্বল আছে। কিন্তু রবি আর বুধ দুজনে একসঙ্গে মিত্রতা তৈরি করেছে একই ডিগ্রিতে থেকে। এইবার দুইজন মিলে লড়াই করবে রাহুর সঙ্গে, তাহলে কি? দুর্বল রাহু এখানে, রাহুটি কিন্তু দুর্বল। 22 তারিখে জন্মেছে শিশুটি। আমরা যে কথাটি প্রথমে বলতে চাচ্ছিলাম যে এই রাহু দুটি চন্দ্র মিলে যে রাহুর জন্ম হয়েছে, এই রাহুটি কি? দুর্বল রাহু স্যার। কেন দুর্বল? কারণ রবি আর বুধ একই ডিগ্রিতে বসে আছে। একই ডিগ্রিতে বসে থাকার কারণে, দুজন শক্তিশালী হওয়ার কারণে রাহুটা অষ্টমে এমনি পাপ স্থান বা নিধন স্থান গত রাহু, তাহলে সে নিধনের পরিমাণ বাড়াবে। কিন্তু এই দুইজনে মিলে তো ঠেকানোর চেষ্টা করবে, এই দুইজন মিলে তো যুক্ত হয়েছে। দুটি তো মানে বুধ রবি বুধের সম্বন্ধে রাজযোগ হয়, তো এই দুটি তো শুভকারক গ্রহ ধনু লগ্নের ক্ষেত্রে। তাদের দৃষ্টিও তো স্যার দ্বিতীয় স্থানে আছে। যদি তারা এই দুটি গ্রহ চন্দ্রের ঘরে আছে। হ্যাঁ, এই দুটি গ্রহ যদি পাপ গ্রহ থাকতো তখন কিন্তু যুক্ত হয়ে পাপে পাপে লড়াই করতো তখন। কিন্তু এরা কিনা লড়াই করবে না, এরা কিন্তু আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করবে। আর দুজনের ডিগ্রিগত পার্থক্য কিন্তু 9 ডিগ্রি প্লাস, মানে 19 ডিগ্রিতে রাহু আর 10 ডিগ্রিতে হচ্ছে না 12 ডিগ্রিতে, কি দেখলাম 12 ডিগ্রিতে হচ্ছে, তাহলে 7 ডিগ্রির বুধ। তফাৎ কিন্তু রয়েছে। তাছাড়া মেইন হচ্ছে দুজন একসঙ্গে যুক্ত, যে দুইজন রাজযোগ তৈরি করবে সে অষ্টমী। এইবার চন্দ্রের গৃহে বসে আছে, চন্দ্রের সঙ্গে বলেন কারো কোনো শত্রুতা আছে? রবি বুধের শত্রুতা আছে কিনা চন্দ্রের সঙ্গে? বুধের আছে, রাহুর আছে। হ্যাঁ, বুধের আছে, রাহুর আছে, বা রাহুর সঙ্গে বুধ মনে রবি করে। চন্দ্র মঙ্গলের শত্রুতা স্যার আছে। চন্দ্রের চন্দ্রের স্যার শত্রুতা চন্দ্র মনে করে না, হ্যাঁ, চন্দ্র কখনো মনে করে না শত্রু, বুধকে শত্রু মনে করে না, কিন্তু বুধ মনে করে আর কি। হ্যাঁ, বুধ চন্দ্রকে শত্রু মনে করে, কিন্তু চন্দ্র কখনো কাউকেই শত্রু মনে করে না। কিন্তু চন্দ্র মূলত কাউকেই শত্রু মনে করে না। আর রবি কিনারে অস্তাচলে গেছে, তো রবির শত্রু তো একমাত্র শুক্র আর শনি, আর তো কেউ তার শত্রু নেই। তো এখানে শুক্রেরও কোনো দৃষ্টি নেই, শনিরও কোনো দৃষ্টি নেই। আছে বা শনি শুক্রের কোনো কানেকশন আছে? আছে, দেখেন। স্যার নক্ষত্র ভাবে তো জানি না আছে কিনা। না, প্ল্যানেটগত ভাবে আছে কিনা? না স্যার। স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার, মানে এই যে একের অধিক মানে 2-এর অধিক গ্রহ স্যার মানে একই ডিগ্রিতে থাকলে যে মানে ব্যক্তিটা মহান হবে, এটা কি স্যার মানে ভিন্ন রাশিতে থাকলেও কি হবে, নাকি একই হ্যাঁ, রাশিতেই হবে। থেকে একই রাশিতে হতে থাকতে হবে? হবে এমন কোনো কথা নয়, ভিন্ন রাশিতে থাকলেও হবে। স্যার মানে কিন্তু রাহু নেপচুন, কেতু প্লুটো এবং এগুলো বিচার হবে স্যার? হ্যাঁ, ওই নেপচুন প্লুটো এগুলো কি এক্ষেত্রে বিচার হবে? না, নেপচুন প্লুটোকে বিচার হবে না। নেপচুন তো হবে, মানে প্লুটো হবে না। নেপচুন দেখুন, রাহু আর কেতুকে ইউরেনাস আর নেপচুন বলা হয়। এইবার যদি আমরা রাহুকে ইউরেনাস ধরি, কেউ কেউ আবার কেতুকে নেপচুন বলি, তাহলে তো ইউরেনাস নেপচুনের গুরুত্ব আছে। আবার ইউরেনাস নেপচুন নামে কিন্তু আলাদা দুটি গ্রহ আছে। আলাদা আছে।
সেই আলাদা দুটিকেও কিন্তু এর সাথে ইনক্লুড করা যাবে। তো যদি আলাদা হলে রাহু কেতু নামাঙ্করণ করে কিন্তু আলাদা করা যাবে না, মানে ধরা যাবে না। রাহু কেতুই, ইউরেনাস নেপচুন আলাদা গ্রহ। স্যার রাহু কেতুর সাথে যদি আরেকটি গ্রহ স্যার মানে একই ডিগ্রিতে যদি থাকে সেক্ষেত্রে কি স্যার ব্যক্তিরা মহান হবে? অবশ্যই হবে, যত বড়ই পাপ গ্রহ বা শুভ গ্রহ থাকুক না কেন। তিনটি গ্রহ যদি কোনো প্ল্যানেটে সম ডিগ্রিতে থাকে তাহলে সেই ব্যক্তিটি নামজাদা, কোনো না কোনো দিকে নামজাদা হবে, কোনো না কোনো দিকে মহান হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, সে পাপ গ্রহ হোক আর শুভ গ্রহ হোক। এটা আপনারা পেশাগত জীবনে যাচাই করতে করতে আপনারা পেয়ে যাবেন বা দেখে যাবেন। বা বিভিন্ন মানে প্রতিষ্ঠিত মানুষ, নামজাদা মানুষের জন্মছক বিচার করতে গিয়ে এই 1 মিনিট লাগে। একটি জন্ম তারিখ গুগল থেকে নিয়ে, বিশিষ্ট লোকের উইকিপিডিয়ার থেকে নিয়ে সেই জন্ম তারিখটির উপরে আমরা এটিয়ে দিলাম, কিন্তু সেখানে তো জন্ম সময় পাওয়া যায় না। সময়টা যদি পাওয়া যেত তাহলে আমাদের এটা বের করা খুব একটা কঠিন ছিল না, কিন্তু উইকিপিডিয়ায় টাইমটা দেওয়া থাকে না। তো পেশাগত জীবনে আপনারা ঘুরতে ঘুরতে কিন্তু অনেক পেয়ে যাবেন, তখন আপনারা বিচার করে নিতে পারবেন। কিশোর বাবু, আপনি কি ব্যাচেলার মানুষ? আপনার কাছে একটি প্রশ্ন করি। না স্যার, ব্যাচেলার না তো, আমি লজিং এ থাকি, একটা স্কুলে মানে টিউশনে নিচ্ছি স্যার, তা সেখানে আসি আর কি। ও, লজিং এ থাকেন। ও আচ্ছা, তা লজিং এ থাকেন, সকালে ঘুম থেকে কয়টায় ওঠেন? তো সকালে আমার হচ্ছে 7টার দিকে পড়াতে যেতে হয় ওই বাচ্চাদের। হ্যাঁ, তা খুব সুন্দর কথা। তো পরে 9টার দিকে এই ভাত খাই, ভাত খাওয়ার পরে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার পড়াই আর কি, 11টা পর্যন্ত পড়াই। আবার বিকালে আবার পড়ান? আর বিকালে 1 ঘন্টা পড়াই, আর রাত্রে তো 10টা অবধি পড়ানো লাগে। হ্যাঁ, পড়ানো লাগে, খুব ভালো কথা। তাহলে লেখাপড়ার ভিতরে আপনি আছেন, কিন্তু এর ভিতর হ্যাঁ, মাত্র 1 থেকে 1.5 মিনিট লাগে মশারিটা তুলতে, আর মশারিটা বাঁধতেও 1 থেকে 1.5 মিনিট লাগে। তো এইভাবে মশারিটি যদি ক্লাসের ভিতর টানিয়ে রাখেন তো এই ভিডিওটি দেশ বিদেশে যাবে। তো তখন যে কিশোর বাবুকে বলবে যে কি বলবে বলেন? হ্যাঁ, এইটা এর আসলে স্যার পরবর্তীতে এইটা আর রাখবেন না, এটার পরবর্তীতে তুলে ফেলেন। না, খুলে ফেলবো। তাহলে কি দশমপতি এই লগ্নে রবি বুধ রাজযোগকারক গ্রহ, তাহলে দশমপতি রাজযোগকারক গ্রহ, সে অষ্টমে রাহুর যে কুপ্রভাব থেকে মুক্তির জন্য রবির সাপোর্ট পাচ্ছে তো। যদি সাপোর্ট পায় তাহলে তার কর্মটি কি হবে? এইবার পেয়ে যাব কিন্তু আমরা কোন সাবজেক্টে পড়বে সে, তাই না? কর্ম যদি আমরা পেয়ে যাই, বিদ্যা আর কর্মের সঙ্গে যখন মিলন ঘটবে তখন কিন্তু আমরা পাবো যে সে কি হবে। তাহলে কর্ম তার কি হবে দেখেন, কর্মপতি সে ভাগ্যপতির সাপোর্ট পাচ্ছে পেয়ে, মানে রবির কাজ তো যে কর্মে যাবে সেই কর্মে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি লাভ করা, এটাই তো রবির কাজ। তাহলে কর্মপতি যেহেতু বুধ, গবেষণামূলক কর্ম হতে পারে স্যার। হ্যাঁ, স্যার গবেষণামূলক কথা বলার কাজ, হ্যাঁ কথা বলার কাজ হতে পারে স্যার, কথা বলার কাজ। হ্যাঁ, শিক্ষকতা, ওকলাতি, কনসালটেন্ট স্যার, শিক্ষকতা এবং জ্যোতিষী দুটোতে কনসালটেন্ট ওকালতি দেখে না, বুধ কিন্তু ওকালতিকে দেখে না। এবার কিন্তু আমরা আইন পেশাকে বাদ দিয়ে দিতে হবে এখানে। আইন পেশা কিন্তু একটা সরে গেল ওখান থেকে। আমরা যে লেখাপড়ায় আইন পেশা এনেছি এটা কিন্তু এখান থেকে সরে গেল। তো স্যার অধ্যাপনা, হ্যাঁ, অধ্যাপনা ক্ষেত্রে আসতে পারে। বুধ দেবে গণিত, বুধ দেবে গবেষণা, বুধ দেবে আবিষ্কার, তারপরে বুধ দেবে কৌশলী, মানে ইঞ্জিনিয়ারিং, ওইটা থাকতে পারে। কৌশলী থেকে প্রকৌশলী, যে ব্যক্তি কৌশলী সেই কৌশলীর ডাবল কৌশল অবলম্বন করলে তখনই হয়ে যাবে প্রকৌশলী। একের অধিক কৌশল অবলম্বন যে করবে সেই প্রকৌশলী হবে। তো বুধ কিনা এখানে দেখুন, এখন আমরা ওখান থেকে আইন পেশাকে বাদ দিয়ে দিই, তো গবেষণার রিলেটেড কোনো দিকে যাই, আবিষ্কারের দিকে যাই, আর দেখে কি চিকিৎসক, মেডিসিন রিলেটেড ব্যবসা বাণিজ্য, তাহলে চিকিৎসক কিন্তু হতে পারে। এইবার মহাকাশ গবেষণা বলেছিলাম মঙ্গলের দৃষ্টির কারণে, এটাও ওই গবেষণার মধ্যে যেতে পারে। সে পাতাল গবেষণা করবে না মহাকাশ গবেষণা করবে,
এ কিন্তু স্বর্গ মর্ত পাতাল, বা ধরুন আপনার আকাশ, পৃথিবী আর হচ্ছে সমুদ্রের নিচে মানে পাতাল, এই যে 3 স্তর, এই 3 স্তরের যে কোনো স্তরের গবেষক হতে পারে। কেন হতে পারে? সাগর নিয়ে গবেষণা করতে পারে, কারণ চন্দ্রদৃষ্ট বিদ্যা হবে চন্দ্রদৃষ্টি, আর বিদ্যাপতি চন্দ্রযুক্ত। তাহলে সে আর শনি খনিজ মানে পাতাল নিয়ে কেন গবেষণা করতে পারে? কারণ শনি হচ্ছে খনিজ দ্রব্যাদির মানে মাটির নিচের অংশকে দেখে। আবার কি হচ্ছে, মঙ্গল সে কিনা আপনার নবমণ্ডল বা মহাকাশ এগুলোর দিকে দেখছে। আর শনি তো মূলত যোগ সাধনা একাগ্রতার মালিক, যেদিকে গবেষণা করবে সেই দিকে সে একাগ্র চিত্তে থাকবে। অর্থাৎ হাত যেটিতে দেবে সেটি শেষ না হওয়া পর্যন্ত সে ওই হাত গুটিয়ে ফিরে আসবে না। স্যার ইংলিশ নিয়েও কি পড়তে পারে না? মানে শনি তো ইংলিশ সাবজেক্টটাকেও দেখে। ইংলিশ নিয়ে পড়তে পারে, কিন্তু ইংলিশ নিয়ে দেখতে মানে শনিটা তো নিঃস্ব শনি, এই শনিটা তো নিঃস্ব শনি, তো ইংলিশ নিয়ে পড়বে কেন? সেখানে যে নিজভঙ্গ রাজ্য তৈরি করেছে মঙ্গলদৃষ্ট, তো সাহিত্য নিয়ে পড়াশোনার তো এখানে ইংলিশও একটি সাহিত্য, বাংলাও সাহিত্য, আবার যদি ভূগোল বলেন সাহিত্য, বা ধরেন আপনার মানে ইতিহাস বলেন সাহিত্য, সবই তো সাহিত্য। তো সাহিত্য নিয়ে কেন পড়বে? সাহিত্যের দিকে কিন্তু এই শনি নেওয়ার কথা নয়, কারণ মঙ্গলের দৃষ্টিতে তো সে তেজি শনি, তেজি শনি তো এই নর্মাল কিছু নিয়ে পড়ার কথা নয়। স্যার খনিজ নিয়ে হতে পারে স্যার, আর দশম ভাব তো স্যার পিতৃকারক স্থান স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার খনিজ খনিজ দ্রব্যের ইয়ে হইতে পারে স্যার, সেটা দশম তো ভাব পিতৃকারক বললাম গ্রহ যে স্যার। আকাশ, ভূতল এবং অতল মানে সেই খনিজ দ্রব্য, খনিজ সম্পদ আহরণ, খনিজ নিয়ে গবেষণা, এগুলো সে করতে পারে, এটা কিন্তু করবে। তো যেহেতু ম্যাডাম বললেন মাটি গবেষক কি হতে পারে স্যার? হ্যাঁ তার মানে স্যার মৃত্তিকা বিজ্ঞান নিয়ে কি স্যার সে মাটি নিয়ে কি অনার্স স্যার করতে গবেষণা পারে? করবে? মৃত্তিকা বিজ্ঞান নিয়ে পড়তে যেহেতু পারে। স্যার কর্মভাবটা স্যার, হ্যাঁ কর্মভাবটা তো স্যার পিতৃকারক ভাব স্যার। হ্যাঁ, আরেকটি ম্যাডাম যে কথাটি বললেন সে কথার পুনরাবৃত্তি আমি বলবো যে ইংলিশ নিয়ে কেন পড়বে, বরং এইবার যেটি বললেন যে মৃত্তিকা গবেষক, এটা হবে মৃত্তিকা বিজ্ঞান। আবার উদ্ভিদ বিজ্ঞানও যেতে পারে, কেন উদ্ভিদ বিজ্ঞান যাবে না, প্রাণী বিজ্ঞান কেন যাবে না? কারণ হচ্ছে সে বিজ্ঞান রিলেটেড বিষয়ে পড়াশোনা করবে, কারণ যেহেতু স্যার, হ্যাঁ স্যার, স্যার আমার একটা প্রশ্ন। হ্যাঁ স্যার, প্রশ্নটা হলো যে আপনি তার কোন সাবজেক্ট পড়বে, তারপর পেশা বাইর করতেছেন, এখন যুদ্ধ হইল যে এখন সে কোন সাবজেক্টে পড়বে। তার মানে আমি যেটা বুঝলাম সেটা হলো এই যে জাতক, সে জাতক এখন মনে করেন যে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কোন সাবজেক্টে ভর্তি হবে আপনারা এটা খুঁজতেছেন, হুম, সেটাই তো তাই বের তো? করতেছি। হ্যাঁ এখন মনে করেন যে সে এবছর এই গুচ্ছ বা জিএসটি তে সে সব বিশ্ববিদ্যালয় সে মানে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা অর্জন করছে, সে মেরিট লিস্টে আছে। এখন সে কোন সাবজেক্টে পড়বে সেইটা খুঁজে বের করতেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ ইয়েস, সে 5টা সাবজেক্টে চান্স পেয়েছে, সে ইংলিশ সাহিত্যে পেয়েছে, কিন্তু ইংলিশ সাহিত্য সে পড়বে না, কারণ 20টা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। হ্যাঁ। এখন ইউনিভার্সিটি তাকে সাবজেক্ট দেবে, কোন সাবজেক্ট দেবে তাকে? হ্যাঁ কোন সাবজেক্ট দেবে না, সাবজেক্ট তো সে অনেকগুলো পেয়েছে, এখন সে কোনটা সে সিলেক্ট করবে, কোনটা সে পড়বে। সাবজেক্ট বিষয়টা যে বিশ্ববিদ্যালয়ে যত সাবজেক্ট আছে সব সাবজেক্টে সে যোগ্য, হ্যাঁ যোগ্য, ঠিক আচ্ছা, আছে? হ্যাঁ হ্যাঁ এখন বিশ্ববিদ্যালয় তাকে সিলেক্ট করে দেবে যে আপনি মেরিট লিস্টে ওয়েটিং লিস্টে আছেন, আপনাকে এই সাবজেক্টে আপনি ভর্তি হওয়ার জন্য অফার দেবে। এখন কোন সাবজেক্টে তারা ভর্তি হওয়ার জন্য অফার দেবে? এইটি কিন্তু ভাগ্য, এটা এইবার আসবো আমরা ভাগ্য, যে আমার ভাগ্যে 20টি সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটি আমাকে টেনে নিয়ে আসবে। এবার আসুন আমরা ভাগ্যপতিকে কেন দেখব, কেন প্রয়োজন। ভাগ্যপতি আর আয়পতি, যে আমার আয়টা কোথার থেকে হবে, আমরা কর্ম নির্ধারণ কিন্তু ইতিমধ্যে করে ফেললাম, যে বিদ্যা এবং কর্মের সঙ্গে আমরা মিলন ঘটিয়ে একটি পেশাকে বাদ দিয়ে আমরা সাবজেক্ট নির্ণয় করলাম।
এইবার সে যে সাবজেক্টে পড়াশোনা করবে সেটাই আয় করবে, আর ভাগ্যে তার কোন সাবজেক্ট পড়বে এটা কিন্তু আসবে, এটা কিন্তু এর সঙ্গে যুক্ত করতে হবে। তো এবার বলুন যে ভাগ্যপতি কিনা রবি, আর ভাগ্য স্থানে বসে আছে পাপ গ্রহ শুক্র ষষ্ঠ, এবং আয়পতি একমাত্র ধনু লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহ, সে বসে আছে ভাগ্য স্থানে। তাহলে ভাগ্যপতি রবি রাহু যুক্ত থাকা সত্ত্বেও রাহু আর বুধ সম ডিগ্রিতে থাকার জন্য সে অষ্টমের নিধনত্ব দোষটাকে লোপ করেছে, কিন্তু ভাগ্যভাবে কিন্তু মানে পাপ গ্রহ শুক্র বসে আছে, যে কিনা বৃহস্পতির ঘোর শত্রু, আর আমাদের লগ্নপতি কিন্তু বৃহস্পতি। সেই শত্রুর উপর কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে শুক্রের যে অবস্থান, মানে শুক্র পাপগ্রহ ভাগ্য স্থানে বসে আছে, তার উপর বৃহস্পতির দৃষ্টি দিয়েছে। বৃহস্পতি শুক্র তো একে অপরের শত্রু, তাহলে কি হবে? তার ভাগ্যে কি কোনো সাপোর্ট দেবে? স্যার বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা তো স্যার মানে সাপোর্টই দেবে। স্যার এটা মানে বৃহস্পতি স্যার পঞ্চম দৃষ্টিটা যে ভাবের উপর পড়বে সেই ভাব রিলেটেড কর্ম করাটাই স্যার তার জন্য বেস্ট হবে। ধন্যবাদ। এবার দেখুন বৃহস্পতি কিনা সে শুক্রের গৃহে একাদশে আয় ভাবেও কিন্তু সে সপ্তম দৃষ্টি দিয়েছে, তাহলে কি সে সাপোর্ট পাবে কি পাবে না? পাবে স্যার। যদি পাবে স্যার। পায় তাহলে যে কয়টা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করলাম যে এই কয়টা সাবজেক্টে পড়াশোনা করবে, এর ভিতর শান্তির সাবজেক্ট কোনটি বের করুন। স্যার আমি একটু বলি স্যার, ষষ্ঠ ভাবতে যদি স্যার আমরা উচ্চশিক্ষা ধরি স্যার, তাহলে স্যার এখানে মঙ্গলের দৃষ্টি আছে স্যার, অষ্টম দৃষ্টি। আর ষষ্ঠ ভাব থেকে স্যার যেহেতু এটি মানে চর পৃথ্বী স্যার, এটা মৃত্তিকা বিজ্ঞান সে পেতে পারে স্যার। ওই আমাদের প্রেসিডেন্ট স্যার যারা বলে সিলেক্ট করে যদি দেয় তাকে, সেক্ষেত্রে মৃত্তিকা বিজ্ঞান দিতে পারে স্যার। নিতে মঙ্গলের পারে না, দৃষ্টি আছে। পেতে পারে কি? প্রেসিডেন্ট স্যার নিতে পারে না, হ্যাঁ, পেতে পারে কি তাই বলেছেন। পেতে পারে স্যার, নেওয়াটা মৃত্তিকা বিজ্ঞান পেতে পারে স্যার। বর্তমান যুগে নেওয়াটা কিন্তু ছাত্রছাত্রীর উপর বা শিক্ষার্থীর উপর বর্তায় না। ইউনিভার্সিটি যেটি সিলেক্ট করে দেবে সেটি আপনাকে পড়তে হবে। আপনার মেরিট লিস্ট অনুযায়ী ইউনিভার্সিটি যেটি আপনাকে সিলেক্ট করে দেবে আপনার সেটিতে পড়তে হবে। তো এখানে ইউনিভার্সিটি কি গায়ের জোরে একটি বিষয় ওনার উপর চেপে দেবে, নাকি সেই তার কাঙ্ক্ষিত সাবজেক্টটি তার হাতে আসবে? এটি হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। স্যার স্যার তার জন্য স্যার জীববিজ্ঞানটাই ভালো হবে মনে হচ্ছে। কেন ভালো হবে? স্যার জীবভৌম যোগ হয়েছে, তারপর মানে এখানে স্যার বৃহস্পতি আর মঙ্গলের একটা শক্তিশালী প্রভাব রয়েছে, সেই সাথে চন্দ্র সাপোর্ট দিচ্ছে। এক কথায় কি বলা শনিরও যায় না? disturbance কম। শোনেন, এত বেসানোর দরকার নেই। উত্তরটি হবে লোকটি বৃহস্পতির তারিখে জন্মেছে, বৃহস্পতি বারে জন্মেছে, বৃহস্পতি তার লগ্নপতি, বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, অর্থাৎ ইউনিভার্সিটি তার প্রিয় সাবজেক্টকেই দেবে। যাই হোক না কেন ইউনিভার্সিটিও তো তার গুরু, অর্থাৎ তার ফাদার। তো গুরু যখন তুষ্ট মানে শিষ্যের উপর, তাহলে শিষ্যর যেটি প্রিয় সেটি তার হাতে এসে বাঁধবে। তাহলে এবার গুরু সাপোর্ট দেয় কোন পেশাকে? বৃহস্পতি কিনা সাপোর্ট দিচ্ছে কোন পেশাকে বলেন? স্যার ধর্মযাজক, তারপর শিক্ষকতা মেইনলি। হ্যাঁ, শিক্ষকতা, তারপর ধর্মপ্রচার, এইগুলোকে সাপোর্ট দিচ্ছে। তো শিক্ষকতা হলে সে এইবার হচ্ছে কোন সাবজেক্টের শিক্ষক সে হবে, শিক্ষকতা দেবে কোন সাবজেক্টের? তাহলে শনি রিলেটেড সাবজেক্টের করবে। উচ্চশিক্ষা শুক্রকে দেখে, তাহলে শুক্র দেখবে সে ব্যক্তি কিন্তু গবেষক হবে, অথবা গবেষণার সাবজেক্ট পাবে, অথবা জীববিদ্যার প্রাণীবিদ্যার কোনো সাবজেক্ট পাবে, অথবা এই জ্যোতিষ তো আর ইউনিভার্সিটিতে নেই, ভারতের একটা না দুইটা ইউনিভার্সিটিতে আছে, আর বিশ্বে অন্য কোথাও নেই। তো যদি সেই ইউনিভার্সিটিতে চান্স পায় তাহলে এটাও দিতে পারে। সংস্কৃত সাহিত্য দিতে পারে, যেটা ধর্মের সঙ্গে যুক্ত, সংস্কৃত সাহিত্য দিতে পারে। এই তিনটি চারটি ছাড়া এর বাইরে কিন্তু দিতে পারে না।
এক হচ্ছে গবেষণা, গবেষণা সেটা ইঞ্জিনিয়ারিং হোক, সেটা আপনার ওই মহাকাশ হোক বা মৃত্তিকা হোক, বা ধরুন আপনার সমুদ্র নিয়ে গবেষণা হোক বা বায়ুমণ্ডল নিয়ে গবেষণা হোক, যে কোনো কিছু গবেষণা রিলেটেড পেশা তার থাকবে, মানে সেই সাবজেক্ট তাকে দেবে, আর বৃহস্পতি তাকে সহায়তা করবে। সহায়তা করে না বলবে যে তার প্রিয় সাবজেক্ট কিন্তু এখানে আসবে। সাবজেক্ট যে দেবে, সেই দেওয়ার মালিক যে, তার অন্তরটাকে, তার মনটাকে কিন্তু এ আকর্ষণ করতে সক্ষম হবে। যদিও এখানে কম্পিউটার নির্ণয় করবে যে তার সাবজেক্ট অনুযায়ী এত থেকে এত পেলে সে এই সাবজেক্ট পাবে, এত থেকে এত পেলে সে এই সাবজেক্ট পাবে, এটাই কিন্তু বর্তমান নিয়ম। আপনি চাইলে আপনি সাবজেক্ট নিতে পারবেন না। তো এত থেকে এত পেয়েছে, ওখানে কিন্তু জীব কিনা বৃহস্পতি তাকে সহযোগিতা করবে, কারণ সেও জীব, বৃহস্পতিও জীব, আর বিদ্যাভাবে সে বসে আছে। সহযোগিতা করার কারণে তার কাঙ্ক্ষিত সাবজেক্টটি সে পাবে, আর কাঙ্ক্ষিত সাবজেক্ট হবে চিকিৎসক, গবেষক, ইঞ্জিনিয়ারিং, এই তিনটির মধ্যে যে কোনো একটি। তাহলে কি হলো, সে ব্যক্তি যখন কর্ম করবে, কর্মে যখন আয় করবে, তো এই আয় ভাবে তাকে শুক্র সাপোর্ট করবে কি করবে না? করবে স্যার। কেন করবে? শুক্র তো এই লগ্নের পাপক গ্রহ। স্যার হ্যাঁ, বুঝছি আপনার উত্তর হবে স্যার ভাগ্যস্থানে ভাগ্য বসে আছে। মানে হ্যাঁ, ভাগ্যস্থানে বসে আছে, আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সেখানে পড়েছে, এবং শুক্রের আয় ভাবেও কিন্তু তার দৃষ্টি পড়েছে, সেই বৃহস্পতির দৃষ্টি পড়েছে। তো বিশেষ করে শুক্রের যে অশুভত্ব, সে অশুভত্ব দূর হয়েছে, অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন, শান্তি প্রিয় মানুষটি হবে। তাহলে রাহুর তারিখে জন্মগ্রহণ করে তাকে বাধা সৃষ্টি করলো কিভাবে? তার বাধা কি দিতে পারলো বলেন? বাধা দিতে পারেনি কেন বলেন তো? রাহুর তারিখে জন্মগ্রহণ করেও সে এত সাপোর্ট পাচ্ছে কেন বলুন তো, বলুন। স্যার বৃহস্পতির কারণে স্যার, তারপর তাকে জন্ম দিয়েছে রাহুটা দুইটা দুস্থানে আছে চন্দ্র। স্যার, এই কারণে। হ্যাঁ, রাহু জন্ম দিলেও তার সঙ্গে দেখুন তিনটি মঙ্গল, একটি রবি। মঙ্গল কিনা এই ধনু লগ্নের ক্ষেত্রে মঙ্গল এবং রবি হচ্ছে শুভকারক গ্রহ, তো তিনটি মঙ্গল রয়েছে সেখানে, রবি রয়েছে শুভকারক গ্রহ, তাছাড়া ধরুন নিষ্ক্রিয় রবি, কেতু রয়েছে। তো দুটি চন্দ্র মিলে যে রাহুর জন্ম দিয়েছে, তার মধ্যেও কিন্তু মাস সংখ্যা এই নিষ্ক্রিয় রবি, এটাও রবি, আর সালটাও রবি, মিলে জন্ম দিয়েছে বৃহস্পতি। রবি অর্থাৎ আবার 12 বৃহস্পতি, ডাবল বৃহস্পতি। এই ডাবল বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছে শুক্র। আর স্যার সেই এই যাদব শুক্র বৃহস্পতির কিনা দশায় জন্মগ্রহণ করছে স্যার। হ্যাঁ, স্যার সে বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করছে স্যার। বৃহস্পতিবারেও জন্মগ্রহণ করেছে। উপরন্তু টাইমটি গেলাম আমরা 5টায়, সেই বুধ, তার সঙ্গেও সেই বুধ যুক্ত আছে। বুধ কিনা রবিকে সঙ্গে পেয়ে সে কিনা এই লগ্নের কর্মপতি, সে আলোচ্য বিষয় হয়ে আসছে। তা না হলে এখানে কিন্তু আলোচ্য বিষয় হতো না। অষ্টমে যে রবি বুধের সম্বন্ধ করলে ধনু লগ্নের ক্ষেত্রে রাজ্যকারক হয়, কিন্তু রাহুযুক্ত থাকায় আলোচ্য বিষয় হতো না। কিন্তু আলোচ্য বিষয় হয়ে আসলো কিভাবে? তা টাইমটাও 5টা পড়েছে। মরণের খবর চরণে বললে ভাগ্যের খবর কেন বলবে না কপালে? তো তেমনটি কিন্তু বলে নিয়ে আসছে। বলে আনার কারণে বুধ এখানে আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে। আবার বুধ কিনা সে কর্মপতি এই লগ্নের ক্ষেত্রে, শুধু কর্মপতি নয়, সপ্তম এবং কর্মপতি বুধ। তাহলে সপ্তম পতি হিসাবে সেও কিন্তু তার সঙ্গীদের সাপোর্ট পাবে। তো সঙ্গীদের সাপোর্ট বলতে জীবন সঙ্গী হোক, বা এমনকি চতুর্থ সপ্তম থেকেই তো আমরা মিত্র বিচার করে থাকি, বন্ধু মিত্র। প্রিয় বন্ধু তো একজন স্বামীর হলে তার স্ত্রী, আর স্ত্রীর হলে তার স্বামী, এটাই তো স্বাভাবিক। তাই যদি হয় তাহলে তার বন্ধুরাই সহযোগিতা করবে তাকে। আর সেখানে সরাসরি দেবগুরু বৃহস্পতি যেখানে সহযোগিতা করছে বা সাপোর্ট দিচ্ছে, তাহলে আর কাজ সাপোর্টের প্রয়োজন? ভেবে দেখুন এইবার বুধ কিনা কি শক্তিশালী হচ্ছে, কতটা শক্তিশালী হচ্ছে বলেন। এইবার আপনাদের আর কি কি জানার প্রশ্ন? স্যার ওই যে মানে ডিগ্রির কথা স্যার বললেন, মানে 2 এর অধিক গ্রহ একই
ডিগ্রিতে বা প্রায় একই ডিগ্রিতে থাকলে সেক্ষেত্রে কি স্যার যদি 8 ডিগ্রি 9 ডিগ্রি কিংবা 17 ডিগ্রি 18 ডিগ্রি এরকমও কি স্যার হবে, নাকি 17 ডিগ্রি আর 17 ডিগ্রি হতে হবে ওরকম? 17 ডিগ্রি হলে আরো বেশি ভালো। তিনটি যদি একই ডিগ্রিতে থাকে, সব থেকে 2-এর অধিক গ্রহ যদি একই ডিগ্রিতে থাকে, অবশ্যই অবশ্যই তাকে মহান করবে। আর দুটি, এখানে যেমন দুটি গ্রহ একই ডিগ্রিতে আর একটি 9 ডিগ্রিতে, তো 9 ডিগ্রিতে থেকে সে যদি নক্ষত্র পরিবর্তন না করে, মানে অর্থাৎ যে নক্ষত্রে ছিল সে যদি অরি নক্ষত্রে পরবর্তীতে গমন না করে, যে 1 ডিগ্রির কারণে সে তো পরের নক্ষত্রে চলে যেতে পারে, হাফ ডিগ্রির কারণেও তো পরের নক্ষত্রে চলে যেতে পারে, যেহেতু 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এক নক্ষত্র, তাহলে ভাঙা অংশ তো রয়েছে ওখানে, রয়েছে না? তো 40 হ্যাঁ, হলে স্যার। ভিন্ন নক্ষত্রে চলে যেতে পারে। তো এই জয়েন্টটা যদি তার সেই যে নক্ষত্রে ছিল ওই নক্ষত্র ছেড়ে যদি পরের নক্ষত্রে না যায়, আর পরের নক্ষত্রটি যদি অরি নক্ষত্র বা শত্রু নক্ষত্র না হয়, তাহলে কিন্তু সে মহান হবে। এভাবেও আপনারা নোটটা নিয়ে নিতে পারেন। বলেন এবার তাহলে আমাদের এই প্ল্যানেটে কি হাত দেখার প্রয়োজন আছে, হাতের প্রয়োজন আছে? স্যার একটু আলোচনা করুন স্যার। হ্যাঁ, তাহলে এই হাতে, এই প্ল্যানেটে হাতে আমি বলছিলাম তাহলে, স্যার হ্যাঁ তার জন্ম দশাটা নিয়ে একটু বলবেন স্যার। বৃহস্পতি দশায় জন্মগ্রহণ করছে স্যার। হ্যাঁ, বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করেছে। বৃহস্পতির দশা 24 সালে শেষ করে সে বুধের দশা 41 বছর পর্যন্ত। এইবার বুধের দশা যে 41 বছর পর্যন্ত, 1999 থেকে বৃহস্পতি বুধ 24 41, তো 41 বছর পর্যন্ত কিভাবে হলো? ভুল বাতালাম নাকি? স্যার 1999 থেকে 2005 স্যার বৃহস্পতি। 2005 2005 থেকে 2024 পর্যন্ত বৃহস্পতি। না স্যার, 5 থেকে 2024 পর্যন্ত হচ্ছে শনি, আর 99 থেকে 2005 পর্যন্ত হচ্ছে স্যার বৃহস্পতি। ও, 99 থেকে 2005 পর্যন্ত মানে 2024 থেকে শনি শুরু, 5 থেকে শনি শুরু। 5 থেকে শনি শুরু, 24 পর্যন্ত শনি। এইবার দেখুন, হ্যাঁ স্যার, যে 2005 থেকে 2024 পর্যন্ত হচ্ছে শনি। তো 2005 থেকে শনি, শনি তো সে ধনপতি, সে পঞ্চম ভাবে বসে আছে, বিদ্যা সাপোর্ট করবে। তাহলে তার বয়স কত হবে? 29 বছর হবে স্যার, মানে শনির দশা শেষে শনির দশায় বয়স তার শেষ হয়ে 29 বছর হবে। 29 বছর হবে। 29 বছর তার হবে। লেখাপড়া স্যার শনির দশায় কমপ্লিট হবে স্যার। শনির দশায় কমপ্লিট হবে। এইবার দেখুন, শনির দশায় যেহেতু সে লেখাপড়া সম্পন্ন করছে, তাহলে তার লেখাপড়ার টাইমেই কিন্তু শনি, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং আর গবেষক বাদে আর ওই গুরুগৃহের শিক্ষার বাইরে কিন্তু তার আর যাওয়ার সুযোগ নেই, তার কোনো ক্রমে যাওয়ার সুযোগ নেই। শনি হচ্ছে যোগ সাধনা একাগ্রতার মালিক, এর বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই, যতই মঙ্গল দৃষ্ট হোক। এইবার দশার দিকে গেলে কিন্তু ওই শনির পেশাই আসবে। তো শনির পেশা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, মিল কলকারখানা, বা আপনার যত বিশেষ করে বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং হতে পারে, এমনকি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংও হতে পারে, কিন্তু এখানে আবার নৌ ইঞ্জিনিয়ারও হতে পারে, মানে নাবিক ইঞ্জিনিয়ার, এগুলোও হতে পারে। অর্থাৎ ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে বেশি, কারণ সে শনির দশায় কিন্তু লেখাপড়া শেষ করছে, তার লেখাপড়া শেষ হয়ে যাবে শনির দশায়। এইবার শনির গবেষণা যা কিছু আছে সেগুলোর দিকেও সে যেতে পারে। এইবার যদি আমরা বলি যে ওই যে জীব মানে বায়োলজি জুওলজি বিষয়, এদিকে কিন্তু তাকে আর নেবে না, কারণ বৃহস্পতির সাপোর্ট তাকে ওই সময় কিন্তু তার দশাটি শনি। কিন্তু অন্তর্দশায় যদি শনি হয়, আমাদের প্রেসিডেন্ট স্যার যে কথা জিজ্ঞেস করেছেন, যে শনির দশায় অন্তর্দশা যদি বৃহস্পতি হয়, যে টাইমে উনি ইউনিভার্সিটিতে ভর্তির ওই চান্স পেয়েছে, সে কর্মটি কি পাবে, তখন কিন্তু হয়ে যেতে পারে যে দশাপতি শুভ, অন্তর্দশাপতিও শুভ। তাহলে কি হবে? দশাপতি শুভ হয়েছে, অন্তর্দশাপতি শুভ হয়েছে, তাহলে বৃহস্পতি জীব তখন নাকি না হয়ে বসতে পারে যে সে বায়োলজি, জুওলজি বা ওই মৃত্তিকা বিজ্ঞান এইসব দিকে কিন্তু ওই বৃহস্পতির সাপোর্টের জন্য উনি চলে যেতে পারেন। কিন্তু সাহিত্য রিলেটেড সাবজেক্ট কিন্তু এখানে আসার সম্ভাবনা নেই।
ক্লিয়ার আমরা? হ্যাঁ, ক্লিয়ার স্যার। তাহলে এই লোকটার জন্ম ওই মানে হাতের শখে, মানে হাতে হাতে নিশ্চয়ই তাহলে বৃহস্পতি ভালো থাকবে এখানে, মানে বৃহস্পতির ক্ষেত্রে কোনো তিল জব ক্রস জাল চিহ্ন থাকবে না, তাই কিনা? থাকবে? স্যার বৃহস্পতিতে না, ক্রস থাকা স্যার। তো ভালো না। ক্রস তো ভালো, ক্রস তো সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত বহন করে। তো বৃহস্পতিতে নিশ্চয়ই কোনো অশুভ চিহ্ন থাকবে না। শনিতে তার অশুভ চিহ্ন থাকার কথা আছে? না না স্যার, স্যার। না স্যার। না স্যার। কোন জায়গায় অশুভ চিহ্ন থাকার আছে আমরা সেটি চাই, বলেন। স্যার নিম্নমঙ্গলের ক্ষেত্রে। নিম্নমঙ্গল বলতে রাহু। রাহুর ক্ষেত্রে। রাহুর ক্ষেত্রে। আর কোথায় থাকতে পারে? শুক্রের স্যার, স্থানে শুক্রের স্যার। ক্ষেত্রেও তো থাকতে পারে। রবির ক্ষেত্রে। রবির ক্ষেত্রে স্যার। না, রবির ক্ষেত্রে থাকবে না, কোনো ক্রমেই থাকবে না। কারণ হচ্ছে রবি কিনা অস্তাচলে যাওয়াটা ঠেকিয়ে দিয়েছে কিন্তু এখানে। আর রবি বুধের সম্বন্ধে রাজযোগ তৈরি করে, মানে পাপক গ্রহ, মানে ধরুন শুভ গ্রহ পাপ ঘরে থাকলে অধিক পাপ দেবে, আর পাপ গ্রহ পাপ ঘরে থাকলে অনেক সময় শুভ ফলও দেবে বা অধিক পাপ দেবে, এমন কথা কিন্তু নয়। মাইনাসে মাইনাসে কখনো কখনো প্লাসও হয়, কিছু কিছু সময় ব্যতিরেকে প্লাসই হয় বেশি। তো এখানে দুটি শুভ গ্রহ, দুটি রাজ্যকারক গ্রহ অষ্টম ঘরে গেছে, তো অষ্টম ঘরকে নিষিদ্ধ, একবারে নিষিদ্ধ করে দিয়েছে, একবারে ধূলিসাৎ করে দিয়েছে তা কিন্তু নয়। জীবনে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর হচ্ছে পাপ ঘর। তো এই তিন ঘর পাপস্থ থাকা সত্ত্বেও সে মানুষটি, এই তিন ঘরে পাপ গ্রহ থাকা সত্ত্বেও মানুষ কিন্তু মানে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হতে পারে। তার একটি কিন্তু এই প্ল্যানেট, তারই একটি প্ল্যানেট কিন্তু এই প্ল্যানেটটি, অর্থাৎ রবির ক্ষেত্রে এখানে অশুভ, রবি বা বুধের ক্ষেত্রে অশুভ চিহ্ন বর্জিত থাকবে। অর্থাৎ রবি, বুধ, বৃহস্পতি, শনি, এই যে চারটি ঘর একে একে, এখানে কোনো অশুভ চিহ্ন থাকবে না। এবার মঙ্গলেও তাই থাকবে না, চন্দ্রেও কিন্তু তাই থাকবে না, কিন্তু শুক্রে থাকতে শুক্র আর রাহুতে থাকবে স্যার। শুক্রে তিল থাকতে পারে, ক্রস থাকতে পারে, জাল থাকতে পারে, এমনকি এই বৃদ্ধাঙ্গুলির গর্ভে ক্রস থাকতে পারে, জপ চিহ্ন থাকতে পারে, তিল চিহ্ন থাকতে পারে, আর হচ্ছে রাহুর ক্ষেত্রে থাকতে পারে। আরেকটি জায়গায় কিন্তু থাকবে, কোন জায়গায়? স্যার কেতু। কেতুর ক্ষেত্রে স্যার, কেতু। কেতুর ক্ষেত্রে থাকবে না, কারণ কেতু তো ধনভাবে দ্বিতীয়, নবম, দশম, একাদশে কেতু শুভ ফল দেয়, যে ঘরেই থাকে না কেন, লগ্নের। অর্থাৎ কেতুর কিন্তু স্যার শুভ ফল। মঙ্গলের স্যার দৃষ্টি পেয়ে, চতুর্থ দৃষ্টি পেয়ে স্যার আরো এটা শুভ হয়েছে। হ্যাঁ, আরো শুভ হয়েছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পাওয়ার কারণে কেতুর ধনভাব আরো শুভ হয়েছে, কেতুর ক্ষেত্রে কিন্তু থাকবে না। কি হবে তাহলে? কোথায় অশুভ চিহ্ন থাকতে পারে একটু বের করুন। স্যার রাহুর ক্ষেত্রে চন্দ্রের স্যার। ক্ষেত্রে থাকবে কি স্যার? চন্দ্র না, তাও হ্যাঁ স্যার। স্যার চন্দ্রের, স্যার থাকবে না। ওই শনি চন্দ্র স্যার একটু সামান্য বীর্যক আর মঙ্গল সাথে থাকার কারণে স্যার একটু মেজাজটা গরম হতে পারে তার। তাতে কি হবে? সেটা তো তাতে বৃহস্পতি মেজাজ দৃষ্টিতে গরম ঠান্ডা হলে হয়ে তো গেল। মঙ্গল শক্তিশালী। মঙ্গল যত মেজাজ গরম দেখাবে, তার মা তো তত মাথায় হাত দিয়ে বলবে, বাবা এই তুই চুপ করে বয়, তোর খাবার এনে দিচ্ছি, তোর গ্লাস এনে দিচ্ছি, তোর যা লাগে এনে দিচ্ছি, তোর গাড়ি লাগবে গাড়ি কিনে দিচ্ছি, তোর বাড়ি লাগবে বাড়ি কিনে দিচ্ছি, তোর বন্দুক লাগে বন্দুক কিনে দিচ্ছি। সমস্যা কোথায়? আর বৃহস্পতিরও দৃষ্টি আছে স্যার মঙ্গলের উপর। আমি এখানে বলবো যে তার যদি ত্রুটি এখানে থাকে জন্ম প্ল্যানেটে, তাহলে মানে হাতে যদি তার ত্রুটি থাকে, শিরোরেখা এবং আয়ু রেখার উপরে ত্রুটি থাকতে পারে। বলেন তো কেন? স্যার যেহেতু আয়ুরেখা তার শুক্রের কারণে কি স্যার? আয়ু রেখাটা স্যার অষ্টম প্রতিনিধিত্ব করে স্যার। আর রবি রাহুর সাথে যুক্ত, এই জন্য হয়তো। হ্যাঁ, রাহুর তারিখে জন্মগ্রহণ করেছে,
আর হচ্ছে রাহু কিনা রবি বুধকে সম ডিগ্রিতে থাকা সত্ত্বেও তাদেরকে আলাদা করে দিয়ে একঘেয়েমিতা তৈরি করেছে। অর্থাৎ দুর্ঘটনা, রক্তপাত, মেরুদণ্ডের প্রবলেম, মস্তিষ্কে আঘাত, এগুলো কিন্তু তার লাগতে পারে। তো এগুলো যদি লাগতে হয় তাহলে তার শিরোরেখার উপরে কিন্তু কোনো না কোনো, বিশেষ করে শিরোরেখার উপরে ভাঙা, শিরোরেখার উপরে জব, বা শিরোরেখার উপরে তিল, শিরোরেখার উপরে ক্রস, বা শিরোরেখার একাধিক ভাটিকেন রেখা, যেটি মঙ্গলের ক্ষেত্রে চলে আসছে ক্ষতিকর রেখা, দ্বিমুখী চরিত্র, এটা কিন্তু করতে পারে। আবার অষ্টমে যেহেতু রাহু থেকে ভাগ্যপতি এবং কর্ম ও সপ্তমপতিকে সঙ্গে নিয়ে অবস্থান করেছে, তো অষ্টম ভাব বিশেষ করে আয়ু বিচারের ক্ষেত্রে আমরা যে অষ্টবর্গ বিচার করি, বা ধরুন আপনারা যে এই মানে আয়ুর ক্ষেত্রে আমরা যে ফাড়া, দুর্ঘটনা, এগুলো যে বিচার করি, আয়ুর ক্লাস আমাদের প্রিন্সিপাল স্যার, মাননীয় প্রিন্সিপাল স্যার মনে হয় গত 2-1 ক্লাস আগে মনে হয় নিয়েছেন। তো আপনারা সেখান থেকে কতটা বুঝেছেন আমি জানি না। তো যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারার কথা, আমি ক্লাসে আমার থাকার কথা ছিল, কিন্তু বিগত প্রায় 2-3 মাসের মতো হলো আমি যথারীতি ক্লাসে যোগদান করতে পারি না। তো এই ক্ষেত্রে আয়ুর ক্ষেত্রে কিন্তু আয়ু রেখার উপরে তার ওই রকম দুর্ঘটনা, ফাড়ার চিহ্ন থাকবে। বিশেষ করে ফাড়ার চিহ্ন, দুর্ঘটনার চিহ্ন থাকতে আয়ু রেখায় জব থাকতে পারে, আয়ু রেখা ছেদ থাকতে পারে, বা আয়ু রেখার উপরে ক্রস থাকতে পারে। এমনকি তার মার্শাল রেখা থাকার সম্ভাবনা অনেকাংশে বেশি, কারণ হচ্ছে আকস্মিক ধন সম্পদের মালিক হবে। কিন্তু এই মার্শাল রেখার কারণেও হয়তো আয়ু রেখার কুপ্রভাবটা দূর করবে, কিন্তু আয়ু রেখায় তার ত্রুটি থাকবেই, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই 3টি জায়গা তার খারাপ থাকতে পারে, অর্থাৎ তার বৃদ্ধাঙ্গুলিতে দোষ থাকতে পারে, শুক্রের ক্ষেত্র দোষযুক্ত থাকতে পারে, শিরোরেখা দোষযুক্ত থাকতে পারে, শিরোরেখার মাথায় একাধিক ভাটিকেন রেখা থাকা মানেই মঙ্গল অশুভ, এটা থাকতে পারে। আর মানে মঙ্গলের ক্ষেত্রকে অশুভ করে ফেলতেছে রাহুতে গিয়ে, এটা করতে পারে। আর তাছাড়া মঙ্গল, স্যার বিবাহটা স্যার খারাপ হতে পারে স্যার, বিবাহ রেখাটা। আর স্যার এদিকে সোলোমন রিংটা স্যার থাকতে পারে, যেহেতু বৃহস্পতির একটা মানে সুপ্রভাব রয়েছে। হ্যাঁ, সলোমন রিং মানে তার উদারতা, এগুলো বৃহস্পতি তো দেবেই। বৃহস্পতির যাবতীয় মানে শুভ থাকবে, মানে ওখানে শুভ রেখা সব থাকবে। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস, একটি ক্রস থাকতে পারে, একটি সলোমন রিং থাকতে পারে। অবশ্যই তার রবি রেখাটি ভালো থাকবে নিঃসন্দেহে। শনির ক্ষেত্রে অশুভ চিহ্ন বর্জিত থাকবে। বুধের ক্ষেত্রে একের অধিক লম্ব রেখা থাকবে, কারণ সে গবেষক হবে, এত মস্ত বড় পেশাদার হবে, তাহলে তার এই যোগগুলো থাকবে সেখানে। স্যার বিবাহটা স্যার তার কি মানে খারাপ হবে না স্যার? কেন? সপ্তমপতি বুধ, বুধ যখন এই লগ্নে বলা হচ্ছে রবি বুধের সম্বন্ধ করলে রাজযোগ তৈরি করবে, এক কথায় উত্তর। তো সেই বুধ আর রবি একই ডিগ্রিতে থেকে রাহুর কাছ থেকে আলাদা হয়ে গেল। তো এখানে সপ্তম ভাবে লগ্নের দৃষ্টি পড়েছে, সপ্তম ভাবে তার যদিও শনির 3য় দৃষ্টি পড়েছে, তো নিঃস্ত শনি, এই ছাড়া তো আর সপ্তম ভাব অশুভ হওয়ার আর কোনো জায়গা নেই, আছে? স্যার সপ্তমপতি মানে অষ্টমে এবং রবি রাহু যুক্ত, সেজন্য। এটা তো সম ডিগ্রিতে থাকার জন্য দুজনে একসাথে শক্তিশালী হয়ে রাজ্যকারক গ্রহ রাহুর কুপ্রভাবকে বিনষ্ট করেছে। উপরন্তু মানে এই যে কি যেন বলতেছিলাম, উপরন্তু হচ্ছে আপনার ভাগ্যপতির ভাগ্য ভাবে তো বৃহস্পতির 5ম দৃষ্টি দিয়ে ভাগ্য ভাবকেও চাঙ্গা করে তুলেছে। তাহলে সপ্তম ভাবে নিঃস্ত শনির দৃষ্টি বা এই যে অশুভত্ব সপ্তম পতিকে রাহু যুক্ত থাকলেও তার বিবাহিত জীবনকে খারাপ করার কি আছে এখানে? শুক্র এই লগ্নে পাপগ্রহ, সপ্তম ভাবে লগ্নে দৃষ্টি আছে স্যার, আর লগ্নে বৃহস্পতির 9ম দৃষ্টি আছে স্যার। হ্যাঁ, বৃহস্পতির 9ম দৃষ্টি আবার লগ্নের উপর রয়েছে। তাহলে এটা তার বিবাহিত জীবন খারাপ হওয়ার কথা তো নয়, এমন কিছু হয়ে যাবে। তাছাড়া সে যে মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে তাও হয় নাই, তাহলে বিবাহিত জীবন খারাপ হবে কেন? স্বয়ং বৃহস্পতি যেখানে আশীর্বাদ তুষ্ট হয়ে বসে আছে, যেখানে সেই বৃহস্পতিকে গ্রহ মাতা চন্দ্র যে জীবনের পরিবর্ধন এনে দেবে, সে তিনি কিনা সাপোর্ট করছেন। তাছাড়া সেখানে মঙ্গল, এই লগ্নের 5ম দ্বাদশপতি মঙ্গল
যে বিদ্যাপতি এবং ব্যয়পতি। তো মঙ্গলের কথা বলা হচ্ছে যে মঙ্গলও কিন্তু এই লগ্নের শুভকারক গ্রহ। তো যদি মঙ্গল এই লগ্নের শুভকারক গ্রহ হয় তাহলে মঙ্গল সে শুভকারক গ্রহ হয়ে সে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তাহলে মঙ্গলের মাঙ্গলিক কোনো দোষ আমরা এখানে পাচ্ছি না, তাহলে কি হবে? কেন আমার দাম্পত্য জীবন অশান্তি হবে? এই লোকটি বৃহস্পতির তারিখে জন্মেছে, বৃহস্পতি বারে জন্মেছে, বৃহস্পতির দশায় জন্মেছে, তাহলে দাম্পত্য জীবন কেন খারাপ হবে? তাছাড়া সে দাম্পত্য জীবনে পদার্পণ করবে শনির দশা অতিক্রম করার পরে বুধের দশায়, তাহলে দাম্পত্য জীবনে কেন তার বুধ সপ্তমপতি এবং দশমপতি থাকা সত্ত্বেও সে যদি সেই একমাত্র যদি শক্তিশালী হয় বা সেই যদি রাহুর পাপ জুতি থেকে মুক্ত হয়, তাহলে তার দাম্পত্য জীবনে অশান্তি হবে কেন? আর প্রেসিডেন্ট স্যার যে প্রশ্ন করেছিলেন যে তার বিরুদ্ধ পেশা কি তার উপর চেপে দেওয়া হবে কেন কি না, এটার তো উত্তর আমরা আগেই দিলাম যে বিরুদ্ধ পেশা তার উপর চেপে দেওয়ার কথা নয়। এই প্ল্যানেটে গ্রহের মতো গ্রহ শনির দৃষ্টি যেহেতু আছে স্যার, সেক্ষেত্রে কি মানে তার জীবন সঙ্গী একটু সাদামাটা টাইপের হতে পারে, সাজগোজ কম করবে, স্বর্ণালঙ্কার কম পড়বে, এরকম? শুক্র কিনা এই লগ্নের একমাত্র পাপ গ্রহ। শুক্র হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক, বিলাসিতার প্রতীক, বা যা কিছু বলেন শুক্রই করাবে। আবার শুক্র কখনো নেশা মধ্য জুয়া টুয়া এইসবের দিকেও নিয়ে যায়। তো শুক্র কিনা সেই শুক্র রবির গৃহে বসে আছে, তো রবির গৃহে বসে থেকে সে কিন্তু মানে বৃহস্পতি দৃষ্ট হয়ে শুক্রের অশুভত্ব দূর করেছে। এই জন্য সে অত বিলাসী নারী হওয়ার কথা নয়, বা বিলাসযুক্ত পুরুষ হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে নেই। শুক্রের বিলাসিতা করে বেড়াবে না। আর এই লোক কিন্তু ওই নেশা মধ্য জুয়া করে বেড়াবেও না, বারবনিতা এইসব করে বেড়াবে না, মানে চরিত্রহীন হওয়ার কথা নয় এই প্ল্যানেটটিতে। উনি স্যার গবেষক হবে কেন যেহেতু উথাল পাতাল যখন করবে, উথাল পাতাল করার মালিক তো চন্দ্র শুক্র। তো উথাল পাতাল সে চন্দ্র কিনা মঙ্গল দ্বারা ঘিরে ধরেছে তাকে, মঙ্গল তাকে আটকে দিয়েছে, বৃহস্পতির দৃষ্টি দিয়ে আটকে দিয়েছে, শনির দৃষ্টি দিয়ে তার তুঙ্গস্থ গৃহে দৃষ্টি দিয়ে আটকে দিয়েছে। তো এর আর পালানোর জায়গা কোথায়? উথাল পাতাল স্যার করার এখন জায়গা যদি স্যার কোথায়? এই জাতক যদি স্যার আমাদের কাছে রেমেডি চায়, রেমেডি কি দেবো স্যার? এখানে এই হ্যাঁ, প্ল্যান যদি স্যার না দেওয়াই ভালো স্যার। না দেওয়া ভালো না। এখানে প্ল্যানেটে যদি রেমেডি চায় তাহলে বৃহস্পতি যুক্ত শনির রেমেডি দেবেন। বৃহস্পতি পীতাম্বরী নীলা শনি এই দুটোর মিলন দিয়ে আপনারা পীতম্বরী নীলা দেবেন। আর কিনা এই লগ্নের ক্ষেত্রে যখনই আপনি পীতম্বরী নীলা দেবেন সেই সঙ্গে আপনারা দিতে পারেন যে মঙ্গলের একটি রক্তপ্রবাল দিতে পারেন, চন্দ্রের একটি মুক্তা দিতে পারেন। এর বাইরে দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে। রবি বুধে টাচ করার কোনো প্রয়োজন নেই। রবি স্যার, বুধে যদি এতটা এখানে দিলে তো আমরা টাচ অনেক- করি তাহলে আরো উপকারের বদৌলতে ক্ষতি হতে পারে। বলছি স্যার, এতগুলো রেমেডি দিতে অনেকে এফোর্ড করতে পারবে না স্যার। এতগুলো কই বললাম? দুটি পাথর বললাম তো। আর এক বললাম একটা পীতম্বরী নীলা দেবেন, মানে শনি আর বৃহস্পতি একসঙ্গে যুক্ত আছে। নিঃস্ত শনি সে যেন ধনপতি তৃতীয়পতি, সে যেন বৃহস্পতিকে ডিস্টার্ব না করে, সে দৃষ্টি দিয়ে মঙ্গল ইয়েকে যেন ডিস্টার্ব না করে। তো বৃহস্পতি শনিকে মিত্র বানিয়ে দিন, একসঙ্গে গেঁথে দিন। 50% নীলা 50% পোকরাজ এরকম যুক্ত একটি পীতম্বরী নীলা দিন। এইবার আপনার সঙ্গে একটি রক্তপ্রবাল দিতে পারেন, কারণ হচ্ছে এই লগ্নের মঙ্গল রবি হচ্ছে শুভকারক গ্রহ। একমাত্র মঙ্গল শক্তিশালী হলে সবকিছু শুভ হবে। আর 22 তারিখে জন্মেছে, চন্দ্রের একটি প্রভাব তার রয়েছে। তুলা রাশির লোক সাধারণত একটু গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্ম, এইগুলোতে যে একটু লুচ্ছামি বদমাইশি করলেও করে বসতে পারে। আর শুক্রের গৃহে শুক্র তাকে সাপোর্ট দিচ্ছে না, তারপরেও একটু করে বসতে পারে। তো এই উথাল পাতালটুকু না করে তার জন্য মুক্তা, মুনেস্টোন এর কোনো কিছু দিলে দিতে পারেন, না দিলে না, ক্ষতি নেই। ওই মঙ্গলই তাকে গাইড করে। স্যার স্যার শ্বেত প্রবল দিলে কি স্যার কাজ করবে মঙ্গল আর চন্দ্র? তখন মঙ্গলের অংশের কাজ করবে না, তখন ওই শুক্রের অংশের কাজ করবে। শ্বেত প্রবাল শুক্রের কাজ করবে, মঙ্গলের কাজ করবে না।
তো শ্বেত প্রবল দেওয়ার তো দরকার নেই, যেহেতু শুক্র একমাত্র পাপক গ্রহ। আর শুক্র সে তো মানে চর রাশিতে বসে আছে, সে তো শ্বেত শুভ্র ঘরেই বসে আছে। এখানে তো কোনো রকমের শ্বেত প্রবালের প্রয়োজন নেই, মানে শুক্রকে সাপোর্ট দেওয়ার কোনো প্রতিকার এখানে দেওয়ার কোনো সুযোগই নেই। মানে শুক্রকে বরং আমরা দমন করে রাখতে চাচ্ছি, কেন শুক্র যদি চাঙ্গা হয় তখন তো সে ওই চরিত্রহীন লম্পট হবে। এমনকি এমন প্রেম করে বসবে তাকে নিয়ে ভাগিয়ে দেবে ইটালি বা অস্ট্রেলিয়া বা কানাডা, এমন ভেঙে দিল। না হলে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ায় স্যার একাদশের চন্দ্র তো চরিত্রের দিকে স্যার কিছু দৃষ্টি দেয়। হ্যাঁ, একাদশের চন্দ্র চরিতার্থিক ভাবে কিছু ক্ষতি করে। এই জন্য তো বললাম একটি মুক্তা বা মুনেস্টন দিতে পারেন, কিন্তু শ্বেত প্রবাল কেন দেবে? শ্বেত প্রবালের তো প্রয়োজন নেই। শ্বেত প্রবাল কিন্তু শুক্র চন্দ্রকে গাইড করে, মঙ্গলকে নয়। তোর যেমন শ্বেত ও আচ্ছা, প্রবাল, তারপরে ওপাল, এগুলো শুক্র চন্দ্রকে কিন্তু শক্তিশালী করে। তো আপনি শুক্র আর চন্দ্রকেও শক্তিশালী করলে তো হবে না এখানে। না, চন্দ্র নিয়ে আমরা ওদিকে যাবো না। আমরা চন্দ্র যদি ওখানে না থেকে চন্দ্র যদি আমরা মিনি দিয়ে দিই, হ্যাঁ। চতুর্থ দিয়ে দিই, তাহলে কি হবে? চন্দ্রকে মিনে দিয়ে দেবো। দেখুন, এই তো আপনারা এতক্ষণ কোনো প্রশ্ন করলেন না, দেখেন প্রেসিডেন্ট স্যার প্রশ্ন কিভাবে করে দিচ্ছে। এই চন্দ্র দিলাম মিনি, এই প্ল্যানেটটি, চরিত্র দোষ খন্ডায় দিলাম। হ্যাঁ, চন্দ্র এবার মীন রাশি আর ধনু লগ্ন। তো চন্দ্র মিনে বসায় দিলাম, তাহলে কি হলো দেখেন, এখানে চন্দ্র কিন্তু কিন্তু রাহুর স্যার মায়ের পঞ্চম দৃষ্টি- আশীর্বাদে বেড়ে যাবে স্যার। রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে, রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি চন্দ্রের উপরে পড়বে স্যার। পঞ্চম দৃষ্টি পড়েছে, উথাল পাতাল মন কিন্তু হবেই, তাকে কিন্তু আর স্থির রাখা যাবে না। এইবার রাশি অধিপতি জীব মানে বৃহস্পতি, সে কিনা ধনভাবে, আর রাশির দ্বাদশপতি একাদশপতি শনি কিনা ধনভাবে। একেবারে লাইফ স্টাইল বদলে দেবে মুহূর্তের মধ্যে, কিন্তু এক জায়গায় থাকবে না। ওই এক জায়গায় পড়াশোনা করবে না, এটার একটু ধরবে, ওটার আর একটু ধরবে, ওটা নিয়ে দৌড়াদৌড়ি করবে, চারটে পাঁচটা একসঙ্গে মাখায় জোকায়, সর্বশেষ কিন্তু লাইফকে নাস্তানাবুদ করে দেবে। কারণ চন্দ্র হ্যাঁ, হচ্ছে স্যার। অষ্টম পতি, সে যে বসে আছে চতুর্থ ভাবে, আর অষ্টমে অবস্থিত রাহুর দৃষ্টি পড়েছে সেই চতুর্থ ভাবস্থ চন্দ্রের উপর। আর এই লগ্নের লগ্নপতি আর চতুর্থপতি পঞ্চমে সেই রাশির ধনভাবে বসে আছে। এইবার বলুন তো, মীন লগ্নের ক্ষেত্রে কে পাপ আর কে শুভ গ্রহ? মীন লগ্নের ক্ষেত্রে রবি বুধ শুক্র শনি পাপ, চারটি গ্রহ, তাই না? মীন লগ্নের ক্ষেত্রে রবি বুধ শুক্র শনি চারটি গ্রহ পাপ। তাহলে শনি বুধ রবি, হ্যাঁ রবি বুধ শুক্র শনি, ঠিক তো নাকি? স্যার বুধ শুক্র শনি মনে হয় স্যার, রবির সম্বন্ধে কিছু বলা হয়নি স্যার। মীন লগ্নের ক্ষেত্রে রবি বুধ শুক্র শনি চারটি গ্রহই পাপ হবে। তো মীন লগ্নের ক্ষেত্রে দেখুন শনি, এবার মীন লগ্ন, মীন রাশিকে মীন লগ্ন ধরতেছি আমরা, যখন গোচর বিচার করব তখন তো রাশি থেকেই বলবো। তো রাশিকে ধরতেছি, ধরার পরে তাহলে শনি পাপ ধনভাবে, দ্বাদশপতি একাদশপতি সে পাপ এবং নিচস্থ। এই লগ্নে মীন লগ্নের ক্ষেত্রে রবি তার কে ষষ্ঠপতি, রবি পাপ, সে পঞ্চমে বসে আছে রাহুযুক্ত হয়ে পঞ্চমে। আর কি হলো বুধ, বুধ এই লগ্নের চতুর্থ এবং সপ্তমপতি, সেও পাপ, সে পাপ হয়ে রাহুযুক্ত হয়ে বসে থাকলো, মানে বুদ্ধিকে ধ্বংস বা বুদ্ধিকে ধ্বংস করে দিল, সুনাম যশ খ্যাতিকে নষ্ট করে দিল। এখানে কিন্তু সম ডিগ্রিতে রবি বুধ থেকে কোনো কিছু করতে পারবে না তখন আর, যদি লগ্নটাকে এখানে বসায় দিই বা গোচরটি যদি এখান থেকে বিচার করি। অথচ যদি তুলা লগ্নের ক্ষেত্রে যদি বা তুলা রাশির ক্ষেত্রে যদি আমরা গোচর বিচার করি, তাহলে তুলা রাশির ক্ষেত্রে কি, ওখানে আরেকটু বলে আসি যে চন্দ্রমঙ্গল কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে শুভকারক গ্রহ, তাই না? স্যার রবি কি পাপ হবে স্যার? রবি কিন্তু মিত্র গ্রহ স্যার। মীন লগ্নের ক্ষেত্রে রবি বুধ শুক্র শনি চারটি গ্রহই তো পাপ, এটাই তো আমরা লেখাইছি মনে হয় সম্ভবত। রবি কেন হবে না? রবি ষষ্ঠপতিত্ব দোষ হিসাবে স্যার মিত্র গ্রহ সেই কারণে বললাম স্যার। কার মিত্র গ্রহ? এই বৃহস্পতির মীন লগ্নে। মীন লগ্নে বৃহস্পতির মিত্র গ্রহ রবি, কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহ, লগ্ন সাপেক্ষে পাপ গ্রহকে
আমরা যেটা রবি। লিখিয়েছি সেই কাগজটি আছে কাছে? আছে, দেখেন তো। স্যার আমার কাছে আছে স্যার। তা সেক্ষেত্রে তো শুক্র শনি বুধ পাপ গ্রহ, চন্দ্র মঙ্গল শুভ গ্রহ এবং মঙ্গল বৃহস্পতি মঙ্গল রাজ্য, বৃহস্পতি শনি সম্বন্ধে প্রধান রাজ্য হবে। মারক। মঙ্গল বৃহস্পতি রাজ্যক হবে, আর মঙ্গল কখনো মারক নয়, শনি সহ অন্যান্য গ্রহ মারক লক্ষণ আক্রান্ত হলে মারক হবে, এইরকম কথাই মনে হয় লিখেছি ওখানে। হ্যাঁ স্যার, তাই হ্যাঁ না? স্যার। তো দেখেন আপনি ওই মীন সেখানে লগ্নের রবির কোনো ক্ষেত্রে- উল্লেখ নেই, তাই জন্য বললাম। মীন লগ্নের ক্ষেত্রে রবি, বুধ, শুক্র এবং শনি এই 4টি গ্রহ পাপ কিন্তু। তো এক্ষেত্রে কিন্তু যদি রবি বুধে আসি, রবি বুধ সে কিন্তু পাপযুক্ত, এবং পাপযুক্ত রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু সেই চন্দ্রের উপর পড়েছে। শনিও কিন্তু এই লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহ, আর শুক্র সে তার ষষ্ঠে বসে আছে, তৃতীয় এবং অষ্টমপতি, তৃতীয় এবং অষ্টমপতি শুক্র সে ষষ্ঠে বসে আছে। তো এই শুক্র কিন্তু তার বুদ্ধিধ্বংসতা ঘটাবে, তার মান মর্যাদা নষ্ট করাবে, অসৎ পথে নিয়ে যাবে, নেশামধ্য জোয়ার দিকে ধাবিত করবে, তার বুদ্ধিধ্বংসতা দেখা দেবে। কারণ বুধ কিনা এখানে পাপ গ্রহ, আবার পাপ যুক্ত। দেখেন তাই হয় কিনা। প্রেসিডেন্ট স্যার আপনি আছেন? আপনি এই প্রশ্ন করেছিলেন চন্দ্রকে বসিয়ে দিতে। স্যার এখানে বৃহস্পতি মঙ্গলের যোগ রাজযোগ আছে স্যার। সেটা তো আগেও ছিল, এখনো আছে। আচ্ছা, শুধু ওখান থেকে একাদশ থেকে আমি চতুর্থে নিয়ে গেলাম। বৃহস্পতি মঙ্গল দৃষ্ট, বৃহস্পতি মঙ্গল যুক্ত, এটা রাজযোগের কারক হবে মীন লগ্নের ক্ষেত্রে। তো এটা তো কানেকশন আছেই আছেই। কিন্তু শনি কি হবে এই লগ্নে? শনি স্যার শনি পাপগ্রহ স্যার। স্যার রবি, চন্দ্র আর মঙ্গল স্যার শুভ ফলদাতা লেখা হয়েছিল স্যার মীন লগ্নের ক্ষেত্রে। কে আর স্যার লিখিয়েছিল রবি আপনাদের? যদি মীন লগ্নে মানে লগ্নস্থ হয় তাহলেও শুভ হবে। মীন লগ্নের ক্ষেত্রে চন্দ্র মঙ্গল শুভ লেখা হবে, রবি মঙ্গল শুভ লেখা হবে কেন? স্যার রবির ব্যাপারে কিছু লেখা হয়নি স্যার, আমি নোটটা আবার দেখছি স্যার। রবির ব্যাপারে কোনো কিছু বলা হয়নি স্যার। নিষ্ক্রিয় স্যার না, রবির ব্যাপারে বলা হয়েছে স্যার। স্যার রবিকে স্যার, শুভ গ্রহ শুভ- বলা হয়েছে স্যার। মানে রবি, আমার কাছে চন্দ্র আর নোটটা আমি মঙ্গল আছে স্যার। হ্যাঁ, আমার ক্লাসে যান শুভ আপনি ফলদাতা আবার। বলা হয়েছে। আবার আমার ক্লাসে যে তারপরে উত্তর দিয়েন, এই ধরনের কেউ উত্তর দিলে আমি মেনে নেব না। আচ্ছা ঠিক আছে স্যার, এখন কথা হলো যে এই যে জাতক তার যখন একাদশে চন্দ্র ছিল তখন সে যে সাবজেক্ট পাইছে, এখন তার চন্দ্র যখন চতুর্থে চলে গেল, হ্যাঁ। অর্থাৎ মিন রাশিতে চলে গেল, তখন কি তার সাবজেক্ট ঠিক থাকবে? না, থাকবে না, থাকবে না, থাকবে না। তাহলে তার সাবজেক্ট কি হবে? হ্যাঁ, এখানে তাহলে পঞ্চমপতি, এই লগ্নের পঞ্চমপতি হচ্ছে মঙ্গল। তো মঙ্গল কিন্তু বৃহস্পতির সম্বন্ধ একাদশে। তৈরি করলে রাজ্য এর কারক হবে। অর্থাৎ মঙ্গল আর বৃহস্পতি কিন্তু সাবজেক্টটি কিন্তু শুভকারক আছে, ওই সাবজেক্ট যেখানে নির্ণয় করা হচ্ছে সে জায়গাটি কিন্তু শুভকারক আছে, ওই জায়গাটা কিন্তু দূরীভূত হয়নি, মানে কোনো রকমে দূরে যায়নি। কিন্তু শনি কিনা এখানে ওই লগ্নে ধনু লগ্নের ক্ষেত্রেও কিন্তু শনি পাপস্থ ছিল, ধনু লগ্নের ক্ষেত্রেও কিন্তু শনি মারক ছিল, আর মীন লগ্নের ক্ষেত্রেও কিন্তু শনি মারক আছে। তো সেই শনি মারক থেকে কিন্তু এখানে দ্বাদশপতিত্ব দোষ আর এখানে ধনপতিত্ব দোষ বা গুণ দুটো কি এক হবে? তখন দ্বাদশপতিত্ব দোষ, সে দ্বাদশপতি কিনা নিঃস্ত হয়েছে, আয়পতি কিনা নিঃস্ত হয়েছে, তো তার বিদ্যার ক্ষেত্রে আয়ের ভাবকে টানতে হবে। তখন কিন্তু এই লোক হবে ওই ঘোড়া, মানে ঘোড়া ধার্মিক, ঘোড়া সাধক, বা ধরেন আপনার ওই মঙ্গলের তেজস্ক্রিয়তায় মানে যা করবে, মানে সে যা চাবে তার উল্টোটা পাবে। এবং সে কিন্তু তাছাড়া বৃহস্পতির দশায় জন্মে সে তো শনির দশাকালে সে তার লেখাপড়া করছে, তখন শনিকে যে মাতৃমূর্তির মমত্ব দিয়ে বা ছায়া দিয়ে যে বাঁচিয়েছিল। আর ওই লগ্ন সাপেক্ষে আপনারা যেটি লিখেছেন আমার ক্লাসে আপনারা ঢুকে দেখেন যে আমি মীন লগ্নের ক্ষেত্রে বলেছি রবি, বুধ, শুক্র, শনি পাপ, এই 4টি গ্রহ পাপ। তো যদি রবি বুধ পাপযুক্ত এবং লগ্নের পঞ্চমে অবস্থান করে, তো পঞ্চমে অবস্থান করে এ সম ডিগ্রিতে থেকে পঞ্চমে রাহু যুক্ত থেকেও এই বিদ্যাভাব তো তখন এটি, তখন বিদ্যাভাব তো এটি চলে আসবে
গোচরে যখন গোচর বিচার করবো প্রেসিডেন্ট স্যার কিন্তু রাশিকে সরাতে বলেছে, লগ্নকে সরাতে বলেনি। কিন্তু আমি আপনাদের না। বোঝানোর জন্য আমরা লগ্নের দিকে যাচ্ছি, আমরা ওটিকে লগ্ন ধরে নিয়ে নিচ্ছি আমরা বোঝানোর জন্য। কিন্তু আগে কি ছিল দেখেন, ধনু লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল ছিল সে কিনা তুলায় চন্দ্রযুক্ত, মানে রাশিতে। এখানে কি রাশিতে আপনার বৃহস্পতি যুক্ত আছে নাকি? আছে নাকি? বা রাশিতে কি মঙ্গল না, যুক্ত না, আছে না। নাকি? তা তো নেই। না স্যার, না না তা তো নেই। তাহলে সম হবে কি করে? তাহলে এখান থেকে এখানকার পঞ্চম ভাব এবার চলে আসি আমরা এখানে। হ্যাঁ তা পঞ্চম ভাব কিনা সে তো মীন লগ্নের ক্ষেত্রে রবি বুধ শুক্র শনি সবই পাপ গ্রহ। ইভেন কি শুক্র তো শেষ তার ষষ্ঠ ঘরে বসে আছে, তখন কি ওই উচ্চশিক্ষার যে ষষ্ঠ ভাব সেই ষষ্ঠ ভাবের শুভত্ব কি সে পাচ্ছে কি পাচ্ছে না? কারণ তার উপরে তো রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ে আছে, সে কি পাচ্ছে? পাবে না স্যার, হ্যাঁ পাবে। পাবে না স্যার, তাহলে না স্যার। আর তাছাড়া এটি রবির গৃহ, তখনও কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি ছিল, কিন্তু তখনকার যে শুভ প্রভাব সেটি কি এখন পাচ্ছে কি পাচ্ছে না? আমার প্রশ্ন হচ্ছে এটি। না স্যার, পাপগ্রহ স্যার পাপস্থানে আছে, ষষ্ঠ স্থান তো স্যার এমনিতেই খারাপ স্থান স্যার। খারাপ স্থান। তাছাড়া ষষ্ঠ পতিও কিন্তু সে চরম পাপস্থ হয়ে বসে আছে। হ্যাঁ স্যার। ধনু লগ্নের ক্ষেত্রে রবি বুধের সম্বন্ধ রাজযোগের কারক বলা হচ্ছে, সম্বন্ধ রাজযোগের কারক। কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে তো রবি বুধের সম্বন্ধ রাজযোগ বলা হচ্ছে না, ওই ক্ষেত্রে তো রবি আর বুধ কিনা কর্মপতি বিধায় না তাকে সাঙ্গা করে তুলেছে। তাহলে রাশি এখানে গেলে ওই লোকের লেখাপড়া শেষ হচ্ছে শনির দশায়। মূল কথা হচ্ছে যে লেখাপড়া হায়ার স্টাডি করছে শনির দশায়, বা টোটাল লেখাপড়াটাই না তার স্যার। শনির দশায়। স্যার ওই যখন রাশিতে আমি মানে এইটা বোধহয় 1 সপ্তাহ আমি পিছাই দিছি, অর্থাৎ 22 তারিখের জায়গায় আমি 1 তারিখ দিছি, 1/8 দিছি। 1/8 দেওয়া যেটা আসছে সেটা হয়তো বৃহস্পতি দশা শেষ হয়েছে, শনির দশা শেষ হয়েছে 19 সালে, তারপর 31/19 থেকে শুরু হয়েছে বুধের দশা। হ্যাঁ, তখন বুধের দশা শুরু হলেও কিন্তু এখানে শুভ করক হবে না। তাহলে সে উচ্চশিক্ষায় 12 সাবজেক্ট পাবে না। এ তো বাধা খাবে, বাধা খাবে। এটা যদি 8 যান তো বাধা খাবে, সে বাধা খাবে। শেষকালে তার সাবজেক্ট পরিবর্তন হয়ে যাবে, সে তখন উল্টো সাবজেক্টে সে তার ঘাড়ের পরে পড়বে। সাবজেক্ট পরিবর্তন হোক, কিন্তু সেই সাবজেক্টটা তার পছন্দ মতো সাবজেক্ট সে পাবে না। আগে কিনা জীব বৃহস্পতি তাকে সাপোর্ট করতেছিল, আর এবার বৃহস্পতি তাকে সাপোর্ট করবে না, বৃহস্পতি তাকে উল্টো দিকে নিয়ে যাবে। তখন তার মনের বিরুদ্ধ সাবজেক্ট আসবে, মানে মনে কষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা পাওয়ার মতো, মানে একেবারে কড়া ঘা দিয়ে দেবে, হৃদয়ে ছুরি বসিয়ে দেবে। এটা হচ্ছে বিষয়। স্যার এমনিতেও স্যার ওই মীন রাশিতে চন্দ্র থাকার কারণে সে হয়তো মানে হঠাৎ হঠাৎ করে একটা সাবজেক্ট ভালো লাগবে, যোগ বুঝে খুব পড়ার মতো স্যার ওই সাবজেক্ট পরিবর্তন করে আবার ওই সাবজেক্টে চলে যাবে। হ্যাঁ, এইসব অদল বদল করবে, সে রদ বদল করবে। তখন আমরা প্রথমে যখন বিচার করলাম তখন আমরা রাশিতে, মানে রাশি তুলা রাশিতে চন্দ্র বসে আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম রাশির পঞ্চম পতিও কিন্তু শনি। তো সেই শনি কিনা নিচস্থ হয়েছে, তাহলে বিদ্যাক্ষেত্রে বাধা কারক যে সে ব্যক্তিটা তো নিচস্থ হয়ে দুর্বল হয়েছে, এবং বৃহস্পতি শনির সম্বন্ধ করে রাজযোগ করেছে, মঙ্গলের দৃষ্টি করে তাকে নিজভঙ্গ রাজযোগ তৈরি করে তাকে নিজভঙ্গ রাজযোগকে আরো সাপোর্ট দিয়ে সে নিজভঙ্গতা দূর করে বরং রাজযোগের প্রভাব আরো বাড়িয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে কি তখন বাড়াচ্ছে কিনা দেখেন। এইবার যদি আপনি চন্দ্র এখানে অবস্থান করে, আপনার বুঝতে পারছেন তো, সময় কিন্তু কম, হ্যাঁ স্যার। তবুও না বোঝা পর্যন্ত আরো 10 মিনিট লাগলে আমি থাকবো। বুঝতে পেরেছেন কিনা যে আসলে লাইফটা উল্টে যাবে কিনা চন্দ্রটি ওখানে গেলে? এইবার স্যার বললেন, প্রেসিডেন্ট স্যার বললেন যে 1/8 আমরা জন্ম তারিখ ধরেছি, 1/8/1999। তো তাই যদি হয় তাহলে 99 মানে 1 আর 8 1, 8 আর 1 9 আর 1 10, 1। আপনারা রবি সংখ্যা রবি, তো রবি যে এই এখানে যখন রাশির লগ্নের সে কিন্তু অষ্টম ভাবেই আছে, কিন্তু রাশিটার কি হচ্ছে, রাশিটার কিন্তু রবি সে পঞ্চম ভাবে আছে, পঞ্চম ভাবে চন্দ্রের গৃহ। ভেবে দেখুন,
রাশিটার পঞ্চম ভাবে চন্দ্রের গৃহ রাহুযুক্ত। আর এই ক্ষেত্রে কিন্তু রাশির পঞ্চম পতি বরং নিচস্থ থেকে দুর্বল থেকে তার লেখাপড়ায় সাপোর্ট দিচ্ছে, কিন্তু এখানে রাশির পঞ্চম ভাবে কি কোনো সাপোর্ট পাচ্ছে? পাচ্ছে কিনা দেখেন। পাবে না স্যার। হ্যাঁ, স্যার কেউ পাবে না স্যার, দৃষ্টি রাহু দিচ্ছে না পর্যন্ত স্যার? স্যার কি করে পাবে? 1 2 3 স্যার। বলেন পাবে? স্যার কেউ দৃষ্টি দিচ্ছে না স্যার? হ্যাঁ, দিচ্ছে না, কেউ দৃষ্টিও দিচ্ছে না, কেউ যুক্তও হচ্ছে না। তাহলে সে সাপোর্টটা কিসে পাবে? সে বিদ্যার সাপোর্টটা তার মনের মতো হবে না, তার ভিন্ন দিকে যাবে, তার ভিন্ন একটা চেপে দেওয়া হবে। চেপে দেওয়ার কারণে তার দেখা গেল লেখাপড়ায় মন বসবে না, বা কোনো না কোনো দিকে বাধা হবে, এরকম দেখা যাবে। আর তখন দশাও পরিবর্তন হয়ে যাচ্ছে, দশা পরিবর্তন হয়ে বুধের দশায় পড়ে যাচ্ছে। এদিকে বুধ তো রাহুযুক্ত, রাহুদৃষ্ট হয়ে অষ্টমে বসে আছে। তখন দেখা যাচ্ছে তার কিন্তু এই কোনো না কোনো দিকে তাকে বাধা করে নিয়ে আসবে। স্যার রাহু তাকে বিরোধী সাবজেক্ট পেতে পারে, মানে মনে যা চায় তার বিপরীত সাবজেক্ট পেতে পারে নাকি? হ্যাঁ, তার বিপরীত দিকে নিয়ে যেতে পারে। তবে আপনার মীন লগ্নের ক্ষেত্রে যদি লেখা থাকে যে রবি পাপক গ্রহ নেই, এটা লিখে নিন, এটা রবি কিন্তু পাপ গ্রহ। 4টি গ্রহ মীন আচ্ছা, লগ্নের ঠিক ক্ষেত্রে আছে। রবি বুধ শুক্র শনি, এই 4টি গ্রহ পাপ। এটা লিখে নিন, অথবা আমি যে ক্লাস করিয়েছি আপনারা দেখে নেবেন, দেখে নিলে তখন বুঝতে পারবেন। আচ্ছা স্যার। ঠিক আছে প্রেসিডেন্ট স্যার, আপনি আছেন? স্যার রবি বুধ শুক্র আর হ্যাঁ, আপনার উপর এখন ক্লাস এর দায়িত্ব দিয়ে আমাকে একটু বিদায় নিতে হচ্ছে। তো আপনারা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা আছেন, আপনারা ক্লাস করুন। প্রেসিডেন্ট স্যার এখন ক্লাস নেবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। একটি প্ল্যানেটের যত আলোচনা, যত সমালোচনা, যত ব্যাখ্যা করবেন ক্লাসের সময়, আপনারা লগ্নকে ওলট পালট করে দিবেন। যে সব সময় একটি প্ল্যানেট যখন ব্যাখ্যা হবে, ধনু লগ্নের ক্ষেত্রে কি হবে, মকর লগ্নের ক্ষেত্রে কি হবে, কুম্ভ লগ্নের ক্ষেত্রে কি হবে, মীন লগ্নের ক্ষেত্রে, লগ্নকে 12 ভাগে ভাগ করুন। স্যার এটা অনুরোধ সবসময়ের জন্য করবো স্যার। আপনাদের কিন্তু আমি বলেছি যে এই সব ক্লাস কিন্তু এই 1-1.5-2 ঘন্টার ক্লাস নয়। জ্যোতিষশাস্ত্র এক্সট্রা ক্লাসের জন্য আপনাদের আমি প্রশ্ন করতে বলেছিলাম, যে ধরেন আপনারা এমন প্রশ্ন করবেন যে আমাদের বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না? তাহলে বিবাহ হচ্ছে না এই ক্লাসটি দিতে গেলে কিন্তু 12টি লগ্নের ক্ষেত্রে আমাদের ওই ক্লাসটি দিতে হবে। তো একটি ছক আমরা নেব, কিন্তু লগ্ন কিন্তু 12টার ব্যাখ্যা দিতে হবে। এমনকি এই বেকার সমস্যা, আমরা কর্ম পাচ্ছি না, তো এখানে একটা ঘর নিয়ে কিন্তু কর্মবিচার, একটি লগ্ন দিয়ে কর্মবিচার করলে কিন্তু শিখতে পারবেন না, ওটা তো প্রেডিকশন হয়ে গেল। তো 12টি লগ্ন দিয়ে কিন্তু আমাদের কর্মবিচার করতে হবে। এই জন্য এই ক্লাসগুলো আপনাদের এক্সট্রা ক্লাস রূপে দেওয়া হবে, যে আপনারা এমন প্রশ্ন, স্যার একটা রিকোয়েস্ট বলছি স্যার। স্যার অষ্টক বর্গের ক্লাস হবে না? হ্যাঁ অষ্টক বর্গের ক্লাস হবে না স্যার? হ্যাঁ, অষ্টবর্গের ক্লাস আমাদের প্রিন্সিপাল স্যার করিয়েছেন না? স্যার ষষ্ঠ বর্গ করাইছেন স্যার, তা শেষ হয়নি, দুটো বাকি আছে স্যার। হ্যাঁ, অষ্টবর্গও করাবেন, আজকে রাতেই করাতে পারেন। দেখি অষ্টবর্গের সময় আমার থাকতে হবে, যদি আমি আজকে থাকার সুযোগ পাই তাহলে অষ্টবর্গ আজকে হয়তো হয়ে যেতে পারে। আমি এই ক্লাসে পরে এক সময় স্যার আপনি থাকলে স্যার অনেক সুবিধা হয় স্যার, আপনি থাকলে আমরা একটু সহজে বুঝতে পারি। তো কিন্তু আমি সপ্তম ভাব আর এই 4টা ভাব নিয়ে স্যার গুরুজি ক্লাস করবেন, তিনটা ক্লাস দিবেন স্যার। হ্যাঁ, আমি একটু বিপর্যস্ত আছি, মানে খোড়া মানুষ হয়ে গেছি এখন, যার জন্য ধরেন দৌড়ে পারতেছি না আর কি। যতদূর দৌড়াতে হবে আমাকে, খোড়া মানুষ, আমাকে ফুটবল খেলতে হবে, এরকম হয়ে গেছি। তো তারপরেও দেখি, চেষ্টা করব, যদি থাকতে পারি, সময় পাই, তাহলে এভাবেই হবে। তো আমাদের টপিকস নিয়ে আলোচনা করতে গেলে তখন কিন্তু যে কোনো, আজকে যেমন আমরা শিক্ষা কর্ম দেখলাম, তো আমরা যদি সময় নিয়ে 12টি লগ্ন নিয়ে বিচার করতাম তাহলে কিন্তু আমাদের পরিপূর্ণরূপে বুঝতে সুবিধা হতো। তো আপনাদেরই উচিত যে এখানে প্রশ্ন করলে প্রশ্নটি এমন হবে, যেমন প্রেসিডেন্ট স্যার উল্টায় দিলেন, যেমন এইরকম উল্টায় দিন। আপনারা লগ্ন একে একে এই ক্লাসটিকে আজকে তো করলেন, কালকে আপনারা এটি সময় নিয়ে গবেষণা করুন। যে এইবার স্যার আমাদের ধনু লগ্নের পড়ালেন, আমরা তার 2 ঘন্টা পরে জন্ম দিয়ে মকর লগ্ন করি, তারপরে কুম্ভ লগ্ন আর 2 ঘন্টা পরে দিয়ে করি,
রাত 12টার পরে যেহেতু আবার লগ্ন মানে তারিখ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এবার ব্যাকে আসি 2 ঘন্টা আগে, তার 2 ঘন্টা আগে, তার 2 ঘন্টা আগে, তার 2 ঘন্টা আগে, এইভাবে করতে করতে আমরা চলে আসি আবার এই মকর লগ্নে। মানে তার আগের দিন বিকাল 5টা পর্যন্ত মানে চলে যাই। যেহেতু বিকাল 5টায় জন্ম, আমি রাত 12টা 1-এর থেকে আসি, 12টা 1-এ তো 22 তারিখ শুরু হয়ে গেছে, সেখান থেকে লগ্ন দিতে দিতে এই দিন রাত 12টা 1-এ চলে যাই, তাহলে সেই জায়গায় চলে যাব, 12টি লগ্ন চলে যাব। এই 12টি লগ্ন নিয়ে আপনারা গবেষণা করুন, এই প্ল্যানেটটি নিয়ে, তবেই না কিন্তু মানে প্রকৃত জ্যোতিষটা শিখতে পারবে, এবং শিক্ষার হাতিয়ার হবে তখন, নচেত কিন্তু নয়। তো ঠিক আছে, শুভ নমস্কার। এই ধরনের আলোচনাই আমি চাচ্ছি যে আমরা এক্সট্রা ক্লাসগুলোতে এইভাবে যাব, সপ্তাহে একটি করে এক্সট্রা ক্লাস দেখি, বাকি যে কয়েকদিন আছে আমরা দিতে পারি কিনা। যদি দিতে পারি তাহলে নিজেকেও একটু ভালো লাগবে যে আপনাদের যদি 2 কলম শিখাতে পারি, তো তখন আমি ধন্য মনে করব। তো ভালো থাকুন, শুভ নমস্কার।